বাম হাতে সিগারেট, ডান হাতে বন্দুক, কপালে রুমাল বাঁধা, চোখে মোটা ফ্রেমে রঙিন চশমা, হাতে ব্যাস, বাম হাতে গড়ি, ডান হাতে ব্যাস, পায়ে ক্যাটস, পরনে চাকচিক স্টাইলিশ জ্যাকেট পরা। নিকোটিনের ধোঁয়াগুলো টেনে উড়িয়ে দিচ্ছে এই ভীষণ মায় বাতাসের সাথে। মাঝে মধ্যে মুচকি হেসে নিজেকে সান্ত্বনা দিচ্ছে কোনো এক অজানা আগন্তুক। পায়ে পা রেখে বসে আছে চেয়ারের উপর সেই অজানা আগন্তুক। মাঝে মাঝে নিকোটিনের ধোঁয়া টেনে উপরে উড়িয়ে দি চেয়ারের সাথে সামনে বেঁধে রাখা ছেলেটার দিকে। ছেলেটা জ্ঞানহারা অবস্থায় চেয়ারে বাঁধা আছে। এমন সময় আগন্তুকটা মুচকে একটা হাসি দেয়। তারপর তার হাতে থাকা সিগারেটের অংশটা দিয়ে তার গালের মধ্যে লাগায়। সাথে সাথে চেয়ারে বাঁধা থাকা অবস্থায় ছেলেটা গগন কাঁপন এক চিৎকার দিয়ে লাফালাফি শুরু করে। কেননা যেখানে সিগারেটের আগুন আজ দিয়েছে সেই জায়গাটা মুহূর্তে পুড়ে গিয়ে ঝলসে গিয়েছে। মুহূর্তের মধ্যে এসে জায়গাটায় ফসকা দিয়েছে। এটা দেখে আগন্তুকটা হাসতে থাকে, মনে সুখে সিগারেট টানতে থাকে। চোখ থেকে চশমাটা খুলে টেবিলের ওপর রাখে, হাতে থাকা বন্দুকটা টেবিলের ওপর রেখে দেয়। এরপর মুচকি এসে বলে ওঠে, কি রে, এতদিন আমার ছেলেপেলেগুলো তোকে অত্যাচার করেছে, কোনো কিছুই বলিসনি। আজ আমি জিজ্ঞাসা করছি, সত্যি বলবি? ছেলেটা কোনো কথা বলে না, চুপচাপ চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে। আগন্তুকটা আবারও প্রশ্ন করে। সত্যি করে বলবি, মাহি কোথায়? ছেলেটা কোনো কথা বলে না, চুপচাপ বসে আছে। এটা দেখে আগন্তুকটা আরেকটা সিগারেট জ্বালিয়ে মনের সুখে টানতে থাকে। আগন্তুক এবার বেশ বিরক্ত হচ্ছে, কেননা ছেলেটা এখনো চুপচাপ সেইভাবেই বসে আছে, কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। এটা দেখে আগন্তুকটা বেশ রেগে যায়। হাতে থাকা সিগারেটের অংশটা চেপে ধরে তার চোখের ওপর। ছেলেটা মুহূর্তের মধ্যেই চিৎকার দেয়, লাফালাফি করতে শুরু করেছে, পাগলের মতো ছটফট শুরু করেছে। যেভাবে একটা মুরগি জবাই করে পরে ছেড়ে দিলে যেটা যেমন ছটফট করে, ঠিক তেমনই ছটফট করতে থাকে চেয়ারে বাঁধা অবস্থায় থাকা ছেলেটি। এটা দেখে অজানা অপরিচিত সেই ভয়ঙ্কর আগন্তুক বলে ওঠে, তোকে আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি, সত্যি সত্যি প্রশ্নের উত্তর দিবি নাকি মৃত্যুর দুয়ারে ঢলে পড়বি? আগন্তুকটা আবারও প্রশ্ন করে তাকে। ছেলেটা কোনো কথা বলে না, সেইভাবে চুপচাপ আছে। ছেলেটার চোখটা ছেলেটার চোখটা ঝলসে গিয়ে পড়ে গিয়েছে, নষ্ট হয়ে গেছে চোখের দৃষ্টিশক্তি। ছেলেটা সেই চোখ দিয়ে আর দেখতে পায় না। সিগারেটের অংশটা চোখে চেপে ধরার কারণে চোখটা জ্বলে এগিয়ে পুড়ে ফসকা পড়ে গেছে। ছেলেটা কাঁদতে থাকে আর বলে ওঠে, হ্যাঁ বল, তুই কি জানতে চাস? তুই যা জানতে চাস আমি তা সব সত্যি বলবো। আমি আর এই অত্যাচার সহ্য করতে পারছি না। সেই ছেলেটার কথা শুনে অজানা আগন্তুকটি হাসতে থাকে, যেন রাফি নামে ছেলেটার কথা শুনে বেশ খুশি হয়েছে, আনন্দ পেয়েছে। এই জন্য সে হাসতে থাকে। হাসতে হাসতে বলে ওঠে, মাহি কোথায়? আর দলের সবাই কোথায় আছে? মাফির কথা শুনে কলিজার পানি শুকিয়ে যায় ছেলেটার। তারপর দলের সবার কথা শুনে যেন তার ভেতরে থাকা আত্মাটা উড়ে যায়। কেননা এটা যে ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর একটা ঘটনা। সেই দিনে সেই ভয়ঙ্কর ঘটনা বলতে বা দেখতে গেলে জীবনের আত্মাটা যেন বেরিয়ে যায়। খুব ভয়ঙ্কর ছিল সেই দিনের কথাগুলো, যেদিন সবাই মিলে বিশ্বাসঘাতকতা করেছিল ফারুকের সাথে, যেখান থেকে ফারুকের মৃত্যু দুয়ার থেকে ফিরে এসেছে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য, আবার সেই রহস্যময় মাফিয়া সিটি শহরে। রাফি হালকা মৃদু কণ্ঠে বলে ওঠে, কাঁদো কাঁদো গলায়, দেখ ভাই, আমাকে ছেড়ে দে। আমি কারো বিষয়ে কোনো কিছু জানি না। তবে এতটুকু বলতে পারি, মাহি বিশ্বাসঘাতকতা করার পর লন্ডনে চলে গেছে। সেখানে সে বেশ সুখে আছে। রাফির মুখে এই কথা শুনে আগন্তুকটা মুচকি একটা হাসি দেয়, কেননা বেইমানটা বেইমানি করার পর লন্ডনে বেশ সুখেই আছে। এই কথাটা শুনে আগন্তুক ফারুক আবার বলে ওঠে, দলের বাকি সবাই কোথায় আছে? আমি সত্যি বলছি ভাই, আমি কোনো কিছু জানি না। তবে এক একজন এক এক শহরে আছে। এক একজন এক এক পদের এক এক দায়িত্ব পালন করছে। বিদেশি মাফিয়াদের তাদের সাথে কন্ট্যাক্ট করে বিভিন্ন জিনিসপত্র এদেশে থেকে পাচার ও দেশ থেকে আমদানি করছে তারা। আমিও তাদের সাথে হাত মিলিয়ে তোমার সাথে বেইমানি করেছি, যার প্রতিফল হিসাবে আজকে আমি তিলে তিলে এখানে যন্ত্রণা আর মৃত্যুর দুয়ারের কাছাকাছি পৌঁছে গেছি। আগন্তুক ফারুক শুধু ফারুক না, তাকে এক নামে শহরের সবাই চেনে, মেন্টাল ফারুক। মেন্টাল ফারুক নামটা শুনলে কলিজার পানি শুকিয়ে যায়, শরীর থেকে আত্মা পালিয়ে যায়। কথা বলতে পারে, আবার কথা বলা মানুষ বোবা হয়ে যায়। এতটাই ভয়ঙ্কর এই মেন্টাল ফারুক। মেন্টাল ফারুক এতটাই ভয়ঙ্কর যে মেয়েরা তার শিশুকে মেন্টাল ফারুকের গল্প শুনে ঘুম পাড়ায়, যেন অবশ শিশুরা এই মেন্টাল ফারুকের ভয়াবহ অত্যাচারের কথা শুনে যেন তারাও বোবা বনে যায়।
এতটাই ভয়ঙ্কর হিংস্র হায়না এই মেন্টাল ফারুক বলে ওঠে। আকাশ পাতাল উত্তর দক্ষিণ যেখানে থাকুক না কেন, প্রত্যেককে খুঁজে মৃত্যু কাকে বলে সেটা দেখিয়ে দেব তাদের নিজের চোখ দিয়ে। ফারুকের এরকম ভয়ঙ্কর রূপ ভয়াবহ। কথা শুনে ভাবতে শুরু করেছে ছেলেটা এতদিন শুধু অত্যাচার করেছিল ফারুকের ছেলেপুলেগুলো, কিন্তু আজকে ফারুক নিজে এসেছে রাফিকে অত্যাচার করতে, রাফির পেট থেকে সমস্ত কথা বের করতে। ফারুক রাফির একটা পা চেপে ধরে, প্রায় পাটা কেটে গিয়ে রক্ত বেরোতে শুরু করেছে। এই ব্যথা যেন সহ্য করতে পারে না রাফি, ভীষণভাবে চেপে ধরেছে, ব্যথায় যন্ত্রণায় যেন বারবার ছটফট করছে। রাফি চিৎকার করে ওঠে। ভাই, আমি আর এই মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমাকে মারার হলে একেবারে মেরে ফেলো, এতবার অত্যাচার করে মেরো না। আমি যে তোমার অত্যাচার আর সহ্য করতে পারছি না। রাফির মুখে কথা শুনে পাগলের মতো হাসতে থাকে ফারুক। ফারুক পাগল হয়ে উঠেছে, রক্তের নেশায় রক্ত খেকর হায়না হয়ে উঠেছে, যেন সে উল্টা পাল্টা করে দেবে পুরো পৃথিবীটাকে। এতটাই হিংস্র আর হায়না হয়ে উঠেছে সে, তাকে যেন পাগলের মতো হাসতে হাসতে রাফির বুকে পা রাখে, বলে ওঠে। কেবল তো তোর যন্ত্রণা শুরু করলাম, তোকে এতটাই কষ্ট দিয়ে মারবো যে বুঝতে পারবে বিশ্বাসঘাতকতার ভয়াবহ পরিণতি কি। কথাটা বলে রাফির সামনে থেকে উঠে পড়ে, তারপর জিসানের উদ্দেশ্যে বলে ওঠে। ওর উপরে অত্যাচার করতে থাক, দেখবি মরতে বসেছে, চিকিৎসা নিবি, আবার অত্যাচার শুরু করবি, ওকে তিলে তিলে আমি মারবো। যে ভাই, আমি বুঝতে পারছি আপনার কথা মতো প্রত্যেকটা কাজ হবে এখানে। ভাই, মিশনের জন্য রেডি হতে হবে। আপনি যে ছবিটা আমাকে দিয়েছিলেন সম্ভবত তারা ভার্সিটিতে আছে। কথাটা শুনে মুচকি একটা হাসি দেয়, কোনো উত্তর দেয় না ফারুক। সেখান থেকে চলে যায়, নিজের গাড়ি করে রওনা দেয় নিজের বাড়ির উদ্দেশ্যে। এদিকে রাফিকে এখনো টর্চার করতে থাকে। হ্যাঁ, জিসান হচ্ছে ফারুকের ডান হাত। ফারুক যতগুলো কাজ করে তার 50% কাজ জিসানের দ্বারাই করায়, যাকে বলে বিশ্বস্ত বাহিনীর একজন। ফারুক নিজের বাড়িতে এসে নিজের কম্পিউটার বের করে নিজের মতো করে যেন কাজ করতে থাকে। অন্যদিকে রাফিকে চেয়ারে বেঁধে রেখে ইলেকট্রিক্যাল শক দিতে থাকে। বেল্টের বাড়ি লোহার চিরুনি দিয়ে আঘাত করা, ক্ষত বিক্ষত করে ফেলে শরীরটাকে আঘাত করতে থাকে। গল্পটা আজকের অসাধারণ হতে চলেছে, খুবই ভয়ঙ্কর একটা গল্প, যেটা তোমরা চেয়েছিলে কমেন্ট করে। গল্পটা রাফিয়ান সিটির মাফিয়া শহরের মাফিয়াদের জীবনে নিয়ে। ফারুক নিজের ল্যাপটপে নিজের মতো করে কাজ করতে থাকে। এক পর্যায়ে ফারুক জিসানকে ফোন দেয় আর বলে ওঠে। জিসান, তোকে যে ছবিটা পাঠিয়েছি সেটা আমাদের দলের সবাইকে দিয়ে দেই, কথায় আছে, খোঁজ নিতে বল। জি ভাই, ঠিক আছে, কাজ হয়ে যাবে, আপনি কোনো টেনশন করবেন না। আমি অলরেডি খোঁজ খবর লাগিয়ে দিয়েছি, সম্ভবত ভার্সিটিতে আছে। আমি ভার্সিটির নামটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। তারপর জিসান ফারুকের হোয়াটসঅ্যাপে ভার্সিটির নাম লিখে পাঠায়। ফারুক ভার্সিটির নামটা পড়ে দেখে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিভাগের নামটা পড়ে মুচকে একটা হাসি দেয়। ফারুক তারপর কি যেন ভেবে ঘুমিয়ে যায়। অন্যদিকে সবে রাত 9টা বাজে। কফি শপের কনে শেষ বেঞ্চের টেবিলে নম্বর 8, সেখানে বসে আছে দুইজন ব্যক্তি, একজন মেয়ে, উভয়জন ছেলে। দুইজন কি যেন কথোপকথন নিয়ে ব্যস্ত হয়ে আছে। ওয়েটার এসে তাদেরকে খাবার সার্ভ করে যায়। তারপর সেই দুইজন খেতে থাকে। খাওয়া দাওয়ার এক পর্যায়ে লোকটি বলে ওঠে। কি ব্যাপার ময়না, তোমাকে এতবার কল করছি, তুমি ফোন ধরোনি কেন? আসলে স্যার খেয়াল করিনি, কাজে ব্যস্ত ছিলাম, তাই হয়তো কখন কল করেছেন সেদিকে খেয়াল করিনি, তাই তো ফোনটা রিসিভ করতে পারিনি। তবে এখন আপনি বলতে পারেন। তোমাকে খোঁজ খবর নিতে বলেছিলাম, ছদ্মবেশে গোয়েন্দা হয়ে তোমাকে মেন্টাল ফারুকের সম্বন্ধে খোঁজ খবর নিতে বলেছিলাম। গত 1 বছর হতে চললো তাকে বেইমানি করে তার দলের মানুষগুলো মেরে ফেলেছিল। সে আজও বেঁচে আছে কিনা তোমাকে এই বিষয়ে তদন্ত করতে বলেছিলাম। জি স্যার, তদন্ত চলছে। চারদিকে আমি আমার ফোর্স লাগিয়ে দিয়েছি, গোপনে সবাই খোঁজ খবর নিচ্ছে, খবর পেলে আপনাকে জানানো হবে। এছাড়া আমি তো নিজে খোঁজ খবর করছি। যে ভার্সিটি থেকে বেইমানি করে থাকে তার সঙ্গীগুলো মেরে ফেলেছিল, সেখান থেকেই আমি ছদ্মবেশে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। হাতে তেমন বেশি সময় নেই, দ্রুত খোঁজ খবর নাও। সে আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে, কেন তাকে মেরে ফেলেছে তাদের দলের সঙ্গীগুলো। এই কথা শুনে মেয়েটি হেসে ফেলে। মেয়েটার হাসি দেখে বেশ খানিকটা অবাক হয় অফিসার আকরাম আলী। অফিসার আকবর আলী কোনো কিছু বলে ওঠার আগে মেয়েটা আবার বলে ওঠে। স্যার নিশ্চয়ই কোনো তার দলের স্বার্থ ছিল বলেই তার দলের লোকগুলো তার সাথে বেইমানি করেছে। আমি একটা ম্যাগাজিনে পড়েছিলাম মেন্টাল ফারুক
খুব ভালো একটা মানুষ ছিলেন। তিনি দেশের হয়ে কাজ করতেন, দেশের অপরাধ দমনে কাজ। যেখানে বাংলাদেশ বাহিনীগুলো করার কথা ছিল, সেখানে মেন্টাল ফারুক নিজের জীবন দিয়ে বাংলাদেশের অপরাধ দমনে কাজে নিজেকে উৎসর্গ করেছিলেন। আমি একটা ম্যাগাজিনে পড়েছিলাম এই মেন্টাল ফারুক খুব ভয়ঙ্কর একটা মানুষ। তার কথার অবাধ্য হলে সে নাকি প্রাণে বলে মেরে ফেলে। আমি জানি যে মেন্টাল ফারুক মানুষটা ভালো, কিন্তু তিনি আইন নিজের হাতে তুলে নিয়েছিলেন। আমি খোঁজ খবর নিতে বলেছি তাকে কেন হত্যা করা হয়েছিল, এর পেছনে আসল রহস্যটা কি? অফিসার আকবরের কথা শুনে মুচকি এসে ফেলে গোয়েন্দা বিভাগের সিনিয়র অফিসার নুসরাত জাহান ময়না। ময়না বলে ওঠে, স্যার, ছদ্মবেশে ভার্সিটিতে আমরা খোঁজ খবর করছি, পেলেই আপনাকে সবকিছু জানানো হবে। তবে আমার মনে হয় না যে বেঁচে আছে এখনো মেন্টাল ফারুক। কেননা সে যদি বেঁচে থাকতো, অবশ্যই সে তার খুনের, তার প্রতি অন্যায় হওয়ার প্রতিশোধ সে নিত। কিন্তু আজকে 1 বছর হতে চলেছে, প্রায় এখনো মেন্টাল ফারুকের কোনো ছিটে ফোঁটাও এই শহরে পাওয়া যায়নি। তুমি ভুলে যাচ্ছ কেন? ওরা ছিল রাফিয়ান সিটির মাফিয়া জগতের শীর্ষ মস্তান। খুব ঠান্ডা মাইন্ডের গেম খেলার মানুষ তারা। তুমি যদি চলো ডালে ডালে, ওরা চলে পাতায় পাতায়। ডোন্ট ওয়ারি স্যার, সময় এলে সবটা সামনে চলে আসবে। হয়তো এখনো সত্যিটা আসার সময় হয়নি। তোমার উপরে পুরো দায়িত্ব থাকলো। আমি তাহলে আজ চলি। কোনো চিন্তা করবেন না স্যার, সময় হলে সবটা প্রকাশ হয়ে যাবে। অফিসার আকবর আলী এবং গোয়েন্দা বিভাগের সিনিয়র অফিসার নুসরাত জাহান ময়না হ্যান্ডশেক করে দুজন দুই রাস্তা ধরে বেরিয়ে পড়ে, দুইটা দামি সরকারি কালো রঙের গাড়ি নিয়ে। আপনাদের নিশ্চয়ই কৌতূহল হচ্ছে কেমন ঘটেছিল মেন্টাল ফারুকের সাথে, যার জন্য সে আজকে হায়না হয়ে ফিরে এসেছে এই রাফিয়ান জগতে। সবটা জানতে পারবেন এই গল্পের মাধ্যমে। যদি শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা শোনেন তবেই। দুজন মানুষ দুই দিকে চলে যায়। দেখতে দেখতে রাত কেটে সকাল হয়। চারিদিকে পাখির কিচিরমিচির, সকালে সুন্দর মৃদু বাতাস, মানুষের কোলাহল, যানবাহনের চলাচল। ঘুম ভেঙে যায় ফারুকের। মিটমিট করে চোখ খুলে ফারুক। হঠাৎ করে ফারুকের চোখ যায় ঘড়ির দিকে। সকাল 8টা বাজে। বিছানা থেকে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে রেডি হয়ে রওনা দেয় ভার্সিটির উদ্দেশ্যে। পরনে ঢিলাঢালা পোশাক, 6 প্যাক বডি, সাদা রঙের টি শার্ট পরা। প্রচন্ড রোদে শরীরটা ঘেমে একাকার। শরীরের সাথে টি শার্টটা লেপটে আছে। ঘেমে একাকার, মুখ দিয়ে ঘাম চুইয়ে চুইয়ে পড়ছে। দেখতে স্মার্ট খ্যাত। পায়ে তার স্যান্ডেল, বেশ পুরনো। চুলগুলো চিরুন দিয়ে আঁচড়ে নেওয়া। চোখে কোনো চশমা নেই। চশমা ছাড়াই ছেলেটা পায়ে হেঁটে ভার্সিটির গেটের সামনে চলে আসে। গেটের সামনে এসে হালকা করে মাথাটা উঁচু করে ভার্সিটির নামটা দেখে মুচকি হেসে ভার্সিটির ভেতর প্রবেশ করে। ভেতরে প্রবেশ করে এদিক ওদিক একবার তাকিয়ে মাথা নিচু করে পায়ে হেঁটে রওনা দিচ্ছে নিজের ক্লাসরুমের উদ্দেশ্যে। এমন সময় পেছন থেকে ডাক দিয়ে বলে ওঠে কেউ একজন, এই যে হিরো, তোকেই ডাকছি, সাদা রঙের টি শার্ট, এদিকে আয়। ছেলেটা কারো ডাক শুনে পেছনে ঘুরে তাকিয়ে দেখতে পায় বেশ কিছু ছেলে পেলে একসাথে আছে। ছেলেটা সেদিকে খেয়াল না করে বাইরে আবার রওনা দেয়। পেছন থেকে আবার বলে ওঠে, এই যে হিরো, সাদা রঙের টি শার্ট পরা, তোকে ডাকছি। তোর বড় ভাই, আমরা তোকে ডাকছি, এদিকে আয়। ছেলেটা এবার সেখানে থমকে দাঁড়ায়। এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখতে পায় কেউ সাদা রঙের টি শার্ট পরেনি, শুধুমাত্র সেই সাদা রঙের টি শার্ট পরেছে। এমন সময় পেছন ঘুরে ছেলেগুলোর দিকে তাকায়। উপস্থিত থাকা ছেলেগুলো চোখের ইশারা দেওয়ার সাথে সাথে ছেলেটা তাদের সামনে গিয়ে দাঁড়ায়। ছেলেটা দাঁড়ানোর সাথে সাথে তাদের লিডার বেশ কয়েকটা থাপ্পড় মারে ছেলেটাকে। ছেলেটার থাপ্পড় খেয়ে হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের দিকে। ছেলেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ছেলেগুলোর লিডার আবার বলে ওঠে, কিরে, তোকে এতক্ষণ ধরে ডাকছি, আমাদের কথাগুলো কি তোর কানে যায় না? ছেলেটার থাপ্পড় খেয়ে ভ্যাবাচাকা খেয়ে যায়। ভার্সিটির এদিক ওদিক তাকিয়ে দেখতে পায় পুরো ভার্সিটি তাদের দিকেই তাকিয়ে আছে। ছেলেটা কোনো কিছু না ভেবে মুচকে একটা হাসি দেয়। তারপর ছেলেগুলো লিডারের প্রশ্নের উত্তর দিয়ে বলে ওঠে, জি ভাইয়া, বলেন কি বলবেন। ছেলেটার মুখে এরকম কথা শুনে উপস্থিত থাকা সবাই হেসে ওঠে। ছেলেগুলোর লিডার ছেলেটির শার্টের কলার ঠিক করে দিয়ে বলে ওঠে, ইউনিভার্সিটিতে নিশ্চয়ই তুই নতুন এসেছিস, তাই না? কোন ডিপার্টমেন্ট? ছেলেগুলোর কথা শুনে মুচকে একটা হাসি দেয় ফারুক। হ্যাঁ, এটার কেউ না, মেন্টাল ফারুক। ছদ্মবেশে কলেজের ভেতর এসেছে নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে। কেননা সব রহস্যই কলেজেই লুকিয়ে আছে, যেটাকে খুঁজে বের করে এক এক করে প্রতিশোধ নিতে হবে। বেঈমানদেরকে খুঁজে খুঁজে বেঈমানির বিশ্বাসঘাতকতা করার ভয়ঙ্কর পরিমাণ কি হতে পারে সেটা বুঝিয়ে দিতে হবে। যার জন্য ছদ্মবেশে ফারুক আজকে রাজশাহী বিভাগের বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়েছে ছদ্মবেশে। ফারুক মুচকি এসে বলে ওঠে, জি ভাই, ইংলিশ ডিপার্টমেন্ট, অনার্স, 2য় বর্ষের ছাত্র। আজকে আমার মুড ভালো নেই, তাই তোকে ছেড়ে দিলাম, না হলে অবশ্যই
র্যাগিং করতাম। আমাদের যেখানে সেখানে দেখলে অবশ্যই সালাম করবি। ঠিক আছে ভাই। এই বলে ফারুক সেখান থেকে চলে যায়, কোনো কথা বলে না। ফারুক নিজের অপমানে ভাবতে থাকে। ভাবতে ভাবতে হেঁটে ক্লাসরুমের ভেতর প্রবেশ করছিল, এমন সময় কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে নরম কোনো বস্তুর উপর পড়ে যায় ফারুক। ফারুক বুঝতে পারে না হঠাৎ করে কিসের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় নরম কোনো জিনিসের উপর। বেশ কিছু সময় এইভাবে নীরবতায় কেটে যায়। হঠাৎ করে কেউ একজন ফারুককে তাড়াহুড়ো করে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ায়। ফারুক এখনো নিচে পড়ে আছে। এবার ফারুকের শার্টের কলার ধরে দূরে দাঁড় করায় কেউ একজন। ফারুকের তাকানোর আগেই পরপর বেশ কয়েকটা থাপ্পড় পড়ে তার গালে। আর মেইলি কণ্ঠে কেউ একজন বলে ওঠে, বেটা খচ্চর লুচু কোথাকার, সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা দিতে ইচ্ছা করে। তোর আজকে ধাক্কা দেওয়া বের করছি। এই বলে ফারুককে মেয়েটা ধাক্কা দিতে থাকে। ফারুক ধাক্কা খেয়ে বারবার পড়ে যাচ্ছে। ফারুক কোনো কিছু বলতে পারে না, কেননা ফারুকের কোনো কিছু বলার সুযোগটাই দিচ্ছে না। মেয়েটা বারবার ফারুককে ধাক্কা দিচ্ছে। এইভাবে ধাক্কা দিতে দিতে ফারুককে ক্লাসের ভেতর নিয়ে যায়, যেখানে শুধু মেয়েগুলো ফারুকের চারিদিকে তাকিয়ে দেখতে পায় পুরো ক্লাসরুম মেয়ে দিয়ে পরিপূর্ণ। ফারুক খানিকটা ভয় পেয়ে যায়। মেয়েটা এবার বলে ওঠে, বেটা গাইয়া খ্যাত কোথাকার, তুই কি চোখে দেখতে পারিস না জলজান্ত একটা মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিলি? তোর জন্য কতটা ব্যথা পাইলাম বলতো। হঠাৎ করে মেয়ে কণ্ঠ এতগুলো গালি শুনে ছেলেটা হতবাক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে। যেন চোখের পলক ফেলে না, এক দৃষ্টিতে ছেলেটা তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটা আবার ঝাড়ি দিয়ে বলে ওঠে, বেটা খ্যাত ধাক্কা দিয়ে আবার ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছিস? সরি না বলে খ্যাতের মতো দাঁড়িয়ে আছিস কেন? সরি বল। ছেলেটা হারিয়ে গেছে কোনো এক সব কথার জগতে। তাকে যে কেউ গালি দিচ্ছে এদিকে তার কোনো খেয়াল নেই। নিজের মতো করে কি যেন ভেবে চলেছে। সুন্দর দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির দিকে। আনমনে নিজের মতো করে সেই স্বর্গের সাগরে হারিয়ে গেছে মেয়েটির দিকে তাকিয়ে আছে অপলক চোখ নিয়ে। মেয়েটি এবার ছেলেটার সামনে তুড়ি বাজাতেই সাথে সাথে ছেলেটার ঘড়ির জগৎ থেকে ফিরে আসে। আমতা আমতা করে ছেলেটা বলে ওঠে, সরি, আই এম ভেরি সরি। আসলে আপু আমি বুঝতে পারিনি। চুপ বেটা, ধাক্কা দিয়ে ফেলে দিয়ে শুধু সরি বললেই হবে? তোকে এখানে কান ধরে উদ্বাস করতে হবে। ছেলেটার এমন কথা শুনে তার ভয়ে গলা শুকিয়ে গেছে। আমতা আমতা করতে থাকে, কেননা পুরো ক্লাসরুম জুড়ে শুধু মেয়ে আর মেয়ে, কোনো ছেলে নেই। এতগুলা মেয়ের সামনে কান ধরে উঠবস করলে তো মান সম্মানের টিকটাও খুঁজে পাওয়া যাবে না। তাই ছেলেটা লজ্জায় পড়ে যায়, কি করবে বুঝতে পারে না। ছেলেটা আমতা আমতা করে বলে ওঠে, আচ্ছা আপু, আমাকে কি অন্য শাস্তি দেওয়া যায় না? না, তোর জন্য এই শাস্তিটা বেটার, কারণ তুই চোখ পকেটে নিয়ে ঘুরিস। চোখের জায়গায় রাখলে তো তোকে আজকে বিপদে পড়তে হতো না। তাছাড়া তোকে দেখে মনে হচ্ছে তোর ভার্সিটির আজকে প্রথম দিন। ছেলেটা মেয়েটার মুখে এই কথা শুনে খানিকটা আশ্বাস পায়। তারপর মুচকি হেঁটে ছেলেটা মিষ্টিময় কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ আপু, এই ভার্সিটিতে আজকে আমার প্রথম দিন। আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার ডিপার্টমেন্ট ইংলিশ। মেয়েটা তো ছেলেটার কথা শুনে অবাক, কেননা দেখতে খ্যাত হলেও ছেলেটা বেশ স্মার্ট আছে, তাও আবার ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছে। এটা শুনে তো প্রত্যেকটা মেয়ে টাসকে খেয়ে গেছে। সেটাকে দেখতে যেমন অনুযায়ী ছেলেটা এই সাবজেক্টের সাথে যায় না, তবুও ছেলেটা ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে পড়ছে। মেয়েটার এই কথা শুনে বলে ওঠে, তোকে দেখে তো মনে হয় না যে তুই এই ভার্সিটির ছাত্র, তাও আবার ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে পড়তেছিস। এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র তুই। জি আপু, আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র, ইংলিশ ডিপার্টমেন্ট। তাহলে তো তুই আমাদের ক্লাসের। আমরাও তো ইংলিশ ডিপার্টমেন্ট অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। যেহেতু তুই আমাদের ডিপার্টমেন্টের, তাই তোকে আজকে ছেড়ে দিলাম। তবে হ্যাঁ শোন, আমি যেটা বলবো তোকে সেটাই করতে হবে। আমাদের কথার অবাধ্য হলে কিন্তু তোকে নাকে দড়ি দিয়ে ঘুরাবো। জি আপু, আমি বুঝতে পেরেছি। শোন, একটা কাজ কর, আমাদের জন্য বাদাম নিয়ে আয়, যেহেতু তুই আমাদের ডিপার্টমেন্টের। ঠিক আছে আপু, টাকা দেন, আমি এনে দিচ্ছি। ছেলেটা এটা বলাতেই মেয়েটা আরো বেশ কয়েকটা থাপ্পড় দেয় আর মুচকি এসে বলে ওঠে, বেটা চান্দু, আমরা হলাম তোর ক্লাসের একই ডিপার্টমেন্টের ছাত্রী। তুই আমাদের বন্ধু, তোর বান্ধবীদের খাওয়াবি, তার জন্য তুই আমাদের কাছে টাকা চাচ্ছিস? তুই তো বেশ শিয়ানাবাস। মেয়েটার মুখে এই কথা শুনে ছেলেটা টাসকি খেয়ে যায়। কি বলবে কি করবে বুঝতে পারে না, লজ্জায় পড়ে যায় ছেলেটা। ছেলেটা লজ্জায় আর কোনো কিছু বলতে পারে না, তবে মুচকি একটা হাসি দেয় আর ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। তারপর গুটি গুটি পায়ে আবার ক্যান্টিনে আসে। ক্যান্টিনে এসে সেখানে বেশ কিছু বাদাম নেয়। বাদাম নিয়ে আবার রওনা দেয় ক্লাসরুমের উদ্দেশ্যে। ক্লাসরুমের বাইরে এসে ক্লাসরুমের নামটা দেখে মুচকি একটা হাসি দেয়, কেননা এখানে লেখা আছে মেয়েদের ক্ষমজম। ছেলেটা এবার ভেতরে প্রবেশ করে, তারপর বাদামগুলো দেয় আর বলে ওঠে, আপু এখন তাহলে আমি আসি, ক্লাসের সময় তো হয়ে যাচ্ছে। এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক। তোকে কি আমরা যেতে বলেছি? আমাদের বাদাম খাওয়া শেষ হলে তারপর তুই এখান থেকে যাবি, না হলে তোর 12টা বাজিয়ে দিব। এই নে ধর,
তুইও বাদাম খা। না আপু, আমি এখানে ঠিক আছি। আপনি বাদামগুলো খান। তোকে কিন্তু আমি বাদামগুলো খেতে বলেছি। আমার হাত থেকে বাদামগুলো নিয়ে খেতে শুরু কর। যদি না বলেছিস তো তোকে। শেষ কথাটা বলার আগেই ছেলেটা ময়নার হাত থেকে বাদামগুলো নিয়ে খেতে থাকে। বাদাম খাওয়া শেষ, তখন সবাই মুচকি একটা হাসি দেয় আর বলে ওঠে, শোন, এতক্ষণ তো বাদাম খেলি, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। বাদাম খেয়ে যে তুই কমন রুম অপরিষ্কার করলি, এটার জন্য আমাদের বকা খেতে হবে। তুই এটাকে পরিষ্কার করে ক্লাসে চলে আয়। কিন্তু আপু, আমি তো পরিষ্কার করতে পারি না। আমি কি করে এই কাজটা করব? সেটা আমি কি করে বলবো? তুই কিভাবে পরিষ্কার করবি সেটা তোর ব্যাপার। তবে পরিষ্কার না করা পর্যন্ত কিন্তু তুই ক্লাসরুমে আসবি না, না হলে তোকে ভার্সিটিতে নাকে দড়ি দিয়ে ঘুরাবো। এই বলে তারা সবাই হাসতে থাকে, সেখান থেকে চলে যায়। ফারুক আর কোনো উপায় না পেয়ে একটা ঝাড়ু নিয়ে পুরো রুম পরিষ্কার করে ফেলে। তারপর সেও ক্লাসরুমে চলে যায়। ক্লাসের সামনে এসে বলে ওঠে, আমি কি ভেতরে আসতে পারি ম্যাম? হঠাৎ করে ক্লাসের মাঝখানে কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে ম্যাম পেছনে ঘুরে তাকিয়ে দেখতে পায় একটা ছেলে, দেখতে ফকিরদের মতো। ম্যাম বলে ওঠে, দেখো, এখনো ক্লাস চলছে। তুমি ভিক্ষা নিতে হলে ক্লাস শেষে ক্লাসরুমে প্রবেশ করবে। এখন ক্লাস চলছে, তুমি অন্য কোথাও যাও। ম্যামের মুখে এই কথা শুনে সবাই তো হো হো করে হেসে ওঠে। সবাই হাসতে থাকে, শুধু ময়না হাসে না, বাকি সবাই হেসেছে। এটা খেয়াল করেছে ফারুক। ম্যামের কথা শুনে সবাই হাসতে থাকে। ময়না বলে ওঠে, ম্যাম, এইভাবে কাউকে নিয়ে হাসি ঠাট্টা করা কিন্তু মোটেও ভালো না। আর ও হচ্ছে কোনো ভিখারি না, এই ভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। মানে ম্যাম, আপনার ক্লাসের ছাত্র। ম্যাম তো এই কথা শুনে টাসকি খেয়ে যায়, কেননা সবাই দেখতে ছেলেটা যেমন, তার থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সে ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে পড়তেছে। ম্যাম এবার বলে ওঠে, হ্যাঁ, তুমি ভেতরে আসো। আর তোমার শরীরের এমন পোশাক আশাক কেন? তোমার কি ভালো পোশাক আশাক নেই? এসব ফকিরদের মতো কি পরে এসেছো ভার্সিটিতে? ভার্সিটিতে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে হয়, তুমি জানো না? যাই হোক, তুমি বসো, কাল থেকে ভালো পোশাক পরে আসবে। ছেলেটা কোনো কথা বলে না, চুপচাপ শেষের বেঞ্চে গিয়ে বসে পড়ে। তারপর পাশে একটা ছেলে বসে আছে, কিন্তু কেউ কোনো কথা বলে না। এইভাবে দেখতে দেখতে পুরো ক্লাসরুম শেষ হয়ে যায়। সবাই এক এক করে ক্যান্টিনে চলে যায়। ক্যান্টিনে গিয়ে যে যার মতো আড্ডা দিতে থাকে। এরপর আবার ক্লাস করে। ক্লাসে এবারও নতুন ম্যাম এটা এসেছে। নিজের মতো করে সমস্ত কাজ শেষ করে কলেজ ছুটির সময় যে যার মতো বেরিয়ে যায়। রাস্তা দিয়ে হেঁটে চলেছে এক ফারুক। ফারুক নিজের মতো করে একা একা পায়ে হেঁটে চলে যায় নিজের গন্তব্যের উদ্দেশ্যে। প্রবেশ করে একটা বস্তিতে। বস্তিটা ভীষণ নোংরা। বস্তির আনাচে কানাচে অলিতে গলিতে প্রবেশ করে। তারপর চোখের পলকে চলে আসে তার বিশাল বহুল রাজপ্রাসাদ বাড়িতে। হ্যাঁ, এটা রাজপ্রাসাদের থেকে কম কিছু নয়, রাজপ্রাসাদের থেকেও অনেক বড়, যেখানে অসংখ্য সিকিউরিটি। বাড়িটা সেফটির জন্য রাখা হয়েছে। বাড়িটা যেন সোনা দিয়ে তৈরি করা, শুধু চকচক করছে। একদম এলাকার ভেতরে। কেউ জানে না যে এলাকার ভেতরে এত সুন্দর একটা বাড়ি আছে। সবাই জানে এই নোংরা বস্তিটা নোংরা জায়গায়, এখানে কোনো বাড়ি নেই, কিন্তু বস্তির ভেতরে মাঝখানে বিশাল রকমের একটা বাড়ি আছে, এটা কেউ জানে না। সেই বাড়িতে প্রবেশ করে ফারুককে দেখে সবাই চমকে যায়। কেউ কোনো কথা বলতে পারে না। ফারুক নিজের রুমে প্রবেশ করে, হালকা ফ্রেশ হয়ে নাস্তা করে নেয়। এরপর আবার নিজের কম্পিউটার নিয়ে বসে পড়ে। কম্পিউটারে কি যেন কাজ করতে থাকে নিজের মতো করে, কোনো দিকে তার খেয়াল নেই। কাজ করতে থাকে নিজের মতো করে, বেশ কয়েকটা পিক আর কিছু সিসিটিভি ফুটেজ একত্রিত করে কি যেন তৈরি করে। এমন সময় হঠাৎ করে পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে দেখতে পায় ফোন করেছে জিসান। তাই আর দেরি না করে ফোনটা রিসিভ করে। ফোন রিসিভ করার সাথে সাথে জিসান বলে ওঠে, ভাই, আপনার কথা মতো রাফিকে অনেক অত্যাচার করেছি, কিন্তু এখনো কোনো সত্য কথা বলেনি। এই কথা শুনে ফারুক একটা মুচকি হাসি দেয়, যে হাসিতে লেগে আছে ভয়ঙ্কর কিছু অজানা কথা, যে কথাগুলো কেউ জানে না, সবার অজানা। ফারুক বলে ওঠে, সবকিছু রেডি করতে বলো, আমি আজকে যাচ্ছি চিরদিনের জন্য ওকে বিদায় দিতে। ওকে ভাই, ঠিক আছে, কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই বলে কলটা কেটে দেয় ফারুক। এবার ফারুক নিজে কি যেন ল্যাপটপে কাজ করতে থাকে। এদিকে জিসান রাফিকে এলো পাত্রী মারতে থাকে, কিন্তু রাফি মুখ খুলছে না। অন্যদিকে আবার ছদ্মবেশে বেরিয়েছে খোঁজ খবর নিতে। 1 বছর আগে বা 1 বছরের কাছাকাছি কি এমন ঘটেছিল রাফিয়ান সিটি রাজ্যের মাফিয়া জগতের ক্যাপ্টেন ফারুকের সাথে, যার কারণে তাকে নিজের দলের মানুষের পরিকল্পনা করে মেরে ফেলেছে। সেটা খোঁজ খবর নিতে বেরিয়েছে ছদ্মবেশে বিভিন্ন জন বিভিন্ন রূপে। ময়না বেরিয়েছে ছদ্মবেশে, এই ক্লাব থেকে ও ক্লাব ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনো সূত্রই খুঁজে পায় না সে। এদিকে ফারুক রেডি হয়ে বেরিয়ে পড়ে। বড় বড় 3-3টে গাড়ি ফারুকের সাথে বেরিয়ে যায়। ফারুক গাড়ির ভেতরে কাজ করতে থাকে, যেন তার 1 মিনিট 1000 টাকার সমান।
ফারুক তার তলের ছেলেগুলোকে নিয়ে আসে গোডাউনে। তারপর ফারুকের গাড়ি জানালা খুলে দেয়। ফারুক গাড়ি থেকে বের হয়। গাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে একটা ছেলে ফারুকের সিগারেট জ্বালিয়ে দেয়। ব্ল্যাক কালারের সিগারেটটা ফারুক মনের সুখে টানতে থাকে। ভেতরে প্রবেশ করে ফারুককে দেখে জিসান সরে যায়। তারপর ফারুকের পেছনে একটা চেয়ার এনে দেয়। ফারুক পায়ের উপর পা রেখে চেয়ারে বসে পড়ে। তারপর ফারুক মুচকি এসে বলে ওঠে, দেখ, তোকে শেষ সুযোগ দিচ্ছি। মৃত্যুর আগে সব সত্যি কথা বলে যা। তুই একা কেন মরবি? তুই তো একা আমার সাথে বেইমানি করিসনি, ওরা সবাই মিলে করছে। শুধু তুই একা কেন মরবি? মরতে হলে তাদেরকেও তোর সাথে মরতে হবে। তাই তোর উচিত আমাকে শেষবারের মতো সত্যি কথাগুলো বলে দেওয়া। এ কথা শুনে ভাবতে থাকে রাফি মনে মনে ভাবতে থাকে, সত্যি তো, আমি তো একা বেইমানি করিনি, ওরাও বেইমানি করেছে। আমি তো এতদিন ধরে এখানে এত অত্যাচার, এত যন্ত্রণা সহ্য করছি শুধুমাত্র তাদের জন্য। তাহলে তারা কেন শাস্তি পাবে না? ফারুক ভাই তো ঠিকই বলেছে, আমি মরলে তাদেরকেও মরতে হবে। আমি সব সত্যি বলে দেব। ভাবতে থাকে রাফি নিজের মতো করে। ফারুক মুচকি হেসে দেয়, কারণ রাফি টোপ গিরে নিয়েছে। রাফি বলে ওঠে, ভাই, আসলে রাফসান ভার্সিটিতে যাতায়াত করে, কেননা সে ভার্সিটির ডন বেবি আর রুদ্র ভার্সিটির সভাপতি। তাদের দুজনকে তুমি সেখানে পাবে। সুমনকে পাবে হীরের ব্যবসায়ী, কারণ সে হীরের ব্যবসা করে। তোমার সাথে বেইমানি করার পর চৌধুরী সাহেব তাকে হীরের ব্যবসার দায়িত্ব দিয়েছে। মাহি বিদেশে গিয়ে সেটেল হয়ে গেছে। লন্ডনের মাটিতে তার রাজত্ব চলে। আর রাকিব শহরে যতগুলো অপরাধ করে সবগুলোর অপরাধীর লিড রাকিব দেয়। এর থেকে বেশি কিছু আমি জানতাম না। কথাটা শুনে হাসতে থাকে ফারুক, যেন সে কথাগুলো শুনে পাগল হয়ে উঠেছে। ফারুকের সামনে একটা ব্যাগ নিয়ে আসা হয়। ব্যাগের চেন খুলতেই যেন রাফির শরীর থেকে আত্মাটা ভয়ে পালিয়ে যায়, কেননা সব ভয়ঙ্কর আগ্নেয় অস্ত্র রাখা আছে সেখানে, যেটা একটা সুস্থ মানুষ দেখলেই ভয়ে অসুস্থ হয়ে যাবে। ব্যাগের ভেতর থেকে একটা ব্লেড, একটা প্লাস বের করে। তারপর 5টা হাতের আঙুল চেপে ধরে। ক্যাচ করে হাতের 5টা করে 10টা আঙুল কেটে ফেলে। তাজা রক্তগুলো গড় করে বের হতে থাকে। ব্যথায় ছটপট করতে থাকে রাফি একটা গগন ফাটানো চিৎকার দেয়। তার এই চিৎকার যেন সবার আত্মা কেঁপে যায়। জিসান সহ বাকি সবাই কয়েক হাত দূরে পিছিয়ে যায় ভয়ে, কেননা তারা জানে ফারুকের সাথে বেইমানি এবং বিশ্বাসঘাতকতা করলে তাদের মৃত্যুটা কতটা ভয়ঙ্কর হতে পারে, যেটা নিজের চোখে দেখেছে বহুবার জিসান এবং তার দলবল। রাফু চিৎকার করে যাচ্ছে। ফারুকের ভালো লাগেনি, তাই ফারুক মুখের ভেতর একটা লোহার চিরুনি ঢুকিয়ে দেয়। তারপর জিহ্বাটাকে অনেকটা বার করে এনে কেটে ফেলে। জিহ্বা ছাড়া মুখ থেকে তাজা গাঢ় রয়াল রক্ত গড় করে বেঁধে থাকে। এইটাই যেন পাগলের মতো হাসতে থাকে ফারুক। একটা সিগারেট জ্বালিয়ে কয়েকটা টান দেয়। চোখের ওপর সিগারেটে চেপে ধরে মুহূর্তের মধ্যেই চোখটা নষ্ট হয়ে যায়। ছটপট করতে থাকে। ব্যথায় রাফি চিৎকার করছে, কিন্তু তার চিৎকার বের হয় না, কেননা তার মুখের ভেতরে থাকা জিহ্বাটা কেটে ফেলেছে ফারুক মুচকি এসে বলে ওঠে, আমার সাথে বেইমানির ভয়াবহ পরিণতি কি হতে পারে দেখেছিস তো? রাফি নামের ছেলেটা চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ে রক্তের সাথে। এরপর ফারুক কয়টা গরম লোহার শিক এনে তার কানের ভেতর ঢুকিয়ে দেয়। এরপর ওপর করে দেয়। তারপর পুরো মাথাটাকে থামিয়ে দেয়। এরপর আরো কয়েকটা লোহার শিক মাথার মধ্যে হাতুড়ি দিয়ে ঢুকিয়ে দেয়। গরম লোহার শিকগুলো মাথার ঢোকার সাথে সাথে মাথার ব্রেন মগজগুলো বের হয়ে যায়। মৃত্যুর দুয়ারে ঢলে পড়ে রাফি, যেন মৃত্যু তার নিশ্চিত। এরপর ফারুক একটা হাতুড়ি নিয়ে এলো পাথারি পেটাতে থাকে তার মাথার ওপর। মাথাটা ফেটে 4 চির হয়ে যায়। পুরো মাথাটা থেতলে দেয় ফারুক। এবার ফারুক একটা ড্রিল মেশিন নিয়ে রাশিয়ান সিটির রাজা ক্যাপ্টেন মেন্টাল ফারুক নামে একটা শিনমোহর এঁকে দেয় তার শরীরের বিভিন্ন জায়গায়, আর বলে ওঠে, লাশটাকে ফেলে দিয়ে আসবে ভার্সিটির মাঠে। কালকে যেন এই লাশের অবস্থা দেখে সকলের আত্মা কেঁপে ওঠে। জি ভাই, কাজ হয়ে যাবে। নেক্সট টার্গেট কাকে বানাবেন? রাফসান আর রুদ্রকে তুলে আনার ব্যবস্থা কর। ওকে ভাই, ঠিক আছে, কাজ হয়ে যাবে। তারপর ফারুক বেরিয়ে পড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে। এদিকে রাতের আধারে গোয়েন্দা হয়ে পাগলের মতো ছদ্মবেশে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ময়না, সাথে তার পুরো টিম। ময়না পাগলের বেশে একটা নাইট ক্লাবের সামনে বসে আছে ছেলেদের ছদ্মবেশে। এমন সময় পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। এদিক ওদিক তাকিয়ে ময়না পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় কল করেছে তার জুনিয়র অফিসার রিমি। ফোনটা রিসিভ করে রিমি ফোনের ওপাশ থেকে বলে ওঠে, হ্যালো ম্যাম, আপনি কোথায় আছেন? আমি পুরো খোঁজ খবর নিয়েছি, বিভিন্ন সিসিটিভি চেক করেছি, কোথাও কোনো খোঁজ পাইনি। তবে আমার মনে হয় এখনো বেঁচে আছে মেন্টাল ফারুক। তোর এটা মনে হচ্ছে কেন যে মেন্টাল ফারুক এখনো বেঁচে আছে?
বেঁচে থাকার রহস্যটা কি তুমি আমাকে খুলে বলো। কেননা ওদের দলে ছিল বেশ কয়েকজন, তার মধ্যে মাহি নামের একটা মেয়ে ছিল, সাথে রাফসান, রাফি, রৌদ্র, রাকিব, সুজন এ কয়েকজন ছিল তাদের দলে, এবং ডানহাত ছিল এরা সবাই মেন্টাল ফারুকের। যা বলবে দ্রুত ক্লিয়ার করে বলো। আমি এদের সবাইকে চিনি এবং সবার পিক আমার কাছে আছে। আমি সবার নাম জানি। এরা সবাই ছিল ওর ডান হাত। যত মিশনে গিয়েছে মেন্টাল ফারুক ততবার এই কয়জনকে নিয়ে গেছে তার সাথে। প্রত্যেকটা মিশনে কিন্তু হঠাৎ কি এমন হলো যে কারণে তার এই দলের লোকজনগুলো তার সাথে বেইমানি করলো। আমি এটা খুঁজে বের করার চেষ্টা করছি। তুমি যদি কোনো কিছু জেনে থাকো দ্রুত বলো। ম্যাম, এদের মধ্যে থেকে রাফিকে খুঁজে পাওয়া যাচ্ছে না গত 1 মাস ধরে। মাহি লন্ডনের মাটিতে আছে, বাকিগুলোর খবর জানি না, তবে রাফসান, রুদ্র ভার্সিটিতে যাতায়াত আছে। তার মানে তুমি বলতে চাইছো যে মেন্টাল ফারুক এখনো বেঁচে আছে, আর সে গোপনে নিজের আত্মপ্রকাশ না করে গোপনে সবার চোখের আড়ালে থেকে নিজের প্রতি হওয়া বেইমানি এবং অন্যায়ের প্রতিশোধ নিচ্ছে। রাফিকে তুলে নিয়ে গিয়েছে মেন্টাল ফারুক। জি ম্যাম, মেন্টাল ফারুক রাফিকে তুলে নিয়ে গেছে, আমি 100% শিওর। আমার তো এখন এটাও মনে হচ্ছে যে কিছু দিনের মধ্যে আত্মপ্রকাশ করবেন মেন্টাল ফারুক। আইসি, তুমি সুন্দর একটা তদন্ত করেছো। আমি খুব খুশি হয়েছি। আমি স্যারকে সব কিছু জানিয়ে দিচ্ছি। তুমি আরো তদন্ত করো। যে করেই হোক এর আসল রহস্য খুঁজে বের করতে হবে। কি এমন রহস্য ছিল যে নিজের সঙ্গীরা মেরে ফেললো মেন্টাল ফারুককে? ওকে ম্যাম, ঠিক আছে। এই বলে রিমি কল কেটে দেয়। অন্যদিকে নাইট ক্লাবের বাইরে বসে আছে এখনো পাগলের বেশে, ছদ্মবেশে বহুরূপী হয়ে নুসরাত জাহান ময়না। এক এক করে নাইট ক্লাব থেকে বের হচ্ছে সবাই। সেখানেই চোখ যায় সুমনের দিকে। হালকা করে পকেট থেকে ফোনটা বের করে কয়েকটা ছবি দেখে ছবিগুলোতে সুমনের ছবি আর সামনে যাওয়া মানুষের ছবি মিলে যায়। শিওর হয়ে যায় এটাই সুমন। সুমনকে নাইট ক্লাব থেকে দেখে মুচকি একটা হাসি দেয় ময়না। মনে মনে বলে ওঠে, তার মানে তারা শহর ছেড়ে এখনো পালায়নি। শুধু মাহি শহরের বাইরে গিয়ে নিজের রাজত্ব করছে, বাকি সবাই শহরের ভেতরেই আছে। কিন্তু বেশি দিন বাইরে থাকতে পারবে না। সবাইকে জেলের ভাত খাইয়ে ছাড়বো আমি। তারপর হেলতে দুলতে কাগজপত্র রাস্তা থেকে কুড়িয়ে পাগলের মতো করে হেলতে দুলতে রাস্তার সাইড ধরে এগিয়ে চলেছে নুসরাত জাহান ময়না নিজের গন্তব্যের উদ্দেশ্যে। সবার চোখের আড়ালে চলে আসে নিজের বাসস্থানে। তারপর পাগলের বেশ খুলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। পরের দিন সকাল 8টা বাজে। চারিদিকে হই হই পড়ে গেছে। টিভি স্ক্রিনে খবরের কাগজে সাংবাদিকের বলা কথাগুলোতে শুধু একটাই খবর দেখাচ্ছে। আজকে সেই ভয়াবহ জমজমাট খবর, যেখানে স্পষ্ট ভিডিও সহ দেখানো হচ্ছে সাংবাদিকের বলা কথাগুলোকে। কেউ বা কারা নৃশংসভাবে হত্যা করে গেছে কোনো একজনকে। সাংবাদিক টিভি স্ক্রিনে বলে ওঠে, আমি আছি আপনাদের সঙ্গে নুসরাত জাহান ফাতেমা। সকাল 8টার খবরে আপনাদের স্বাগতম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের মাঠে কেউ বা কারা নৃশংসভাবে হত্যা করে নির্মম অত্যাচার করে ফেলে গেছে একটা নিথর দেহ। দেহটার আকৃতি এবং তাকে যে অত্যাচার করা হয়েছে তাতে হিংস্র কোনো মানুষ অথবা কোনো পশু। কেননা খুব ভয়ঙ্কর অত্যাচার করে মারা হয়েছে ছেলেটাকে। ভার্সিটির মাঠে অন্ধকারে কেউ এসে ফেলে গেছে ছেলেটার লাশকে। তাহলে ভিডিওটা দেখে আসি। ভিডিওটা দেখাতে থাকে কি করে অত্যাচার করা হয়েছে। একে পুলিশ এসেছে, র্যাব এসেছে, সিআইডি এসেছে। আকাশে উড়ানো হয়েছে বেশ কয়েকটা ড্রোন। উপস্থিত হয়েছে ছদ্মবেশে নুসরাত জাহান ময়না। অন্যদিকে হেলতে দুলতে খ্যাত স্টাইলিশ স্মার্ট হাবাগোবা গ্রামের ছেলে সেজে ভার্সিটির ভেতর প্রবেশ করেছে মেন্টাল ফারুক। আরও হেলতে দুলতে ভার্সিটির ভেতর প্রবেশ করেছে। ভেতরে প্রবেশ করে তো সে অবাক হয়েছে, কারণ ভার্সিটির মাঠে শুধু ছাত্রছাত্রী নয়, পুলিশ, র্যাব, সিআইডি নয়, বরং সাধারণ মানুষগুলো এসে উপস্থিত হয়েছে। পুরো ভার্সিটির মাঠ মানুষে ভরপুর। সামনে গিয়ে দেখতে পায় কালকে সেই ভয়াবহ অত্যাচার করার পর ভার্সিটির মাঠে ফেলে গিয়েছিল জিসান রাফির লাশটাকে। আর রাফির লাশটা সকালে ছাত্রছাত্রী দেখে পুলিশকে ফোন করে মুহূর্তের মধ্যে খবরটা ভাইরাল হয়ে যায়। খুব নির্মমভাবে হত্যা করে গেছে রাফিকে। সাংবাদিক বলে ওঠে, তবে কি সত্যি 1 বছর আগে বিশ্বাসঘাতকতা করে মেরে ফেলেছিল ক্যাপ্টেন মেন্টাল ফারুকের দলে ছেলেপেলেগুলো মেন্টাল ফারুককে? সেই মেন্টাল ফারুককে এখনো বেঁচে আছে? 1 বছর পর ফিরে এসেছে নিজের প্রতিশোধ নিতে? তবে কি এখন শহরের রং বদল হবে? রাফিয়ান সিটির নতুন রাজা কি মেন্টাল ফারুক হবে? কেননা রাফির শরীরে ক্যাপ্টেন মেন্টাল ফারুকের সিলমোহর পাওয়া গেছে।
যে ফারুকের নাম শুনলে অপরাধীদের আত্মা কেঁপে উঠত। অপরাধীরা ভয়ে নিজের বাসস্থান ছেড়ে অন্য গন্তব্যে যাওয়ার জন্য বাধ্য হতো। মেন্টাল ফারুক 1 বছর পর তাহলে ফিরে এসেছে প্রতিশোধ নিতে, নতুন রূপে হিংস্র হয়ে। বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন এবং দুপুর 2টার খবরে ভিজিট করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওয়েবসাইটে ভিজিট করতে টাইপ করুন www.com/AK47। সাংবাদিকের কথাগুলো এতক্ষণ টিভি স্ক্রিনে ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। সারা পৃথিবীর মানুষ জানতো, প্রত্যেকটা দেশ জানতো। পশ্চিমা দেশগুলো থেকে শুরু করে বাংলাদেশের মতো ছোট একটা দেশ পর্যন্ত সবাই জানতো এই মেন্টাল ফারুককে, ক্যাপ্টেন মেন্টাল ফারুককে। সারা পৃথিবীর মানুষ চিনত, প্রত্যেকটা দেশ চিহ্নিত মেন্টাল ফারুকের নাম শুনে আবারও সেই রকম অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। এটা দেখে মুচকি একটা রহস্যময় হাসি দেয় ফারুক। ফারুক মনে মনে ভীষণ আনন্দ পেয়ে যায়, কেননা ফারুক নামটা শুনে সবার মধ্যেই আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। রুদ্র, রাফসান, সুমন, রাকিব, মাহি এই খবরটা দেখে আতঙ্কে পড়ে যায়। একে অপরকে কল করতে থাকে। ভয়ে তাদের কলিজার পানি শুকিয়ে গেছে। তারা ভয়ে ভয়ে ভাবতে থাকে, ফারুক যদি সত্যি বেঁচে থাকে তাহলে মৃত্যু তাদের নিশ্চিত। এই ভয়ে রুদ্র আর রাফসান বলে ওঠে, তার মানে এখনো ফারুক ভাই বেঁচে আছে? আর এতদিন আমরা রাফিকে খুঁজে পাচ্ছিলাম না, কেননা রাফি তার কাছে বন্দি ছিল 1 মাস ধরে। রাফির অমানবিক অত্যাচার করেছে, রাফিকে মেরে ফেলেছে। তুই একদম ঠিক বলেছিস। যত দ্রুত সম্ভব একটা মিটিং ডাকতে হবে, না হলে মৃত্যু আমাদের জন্য নিশ্চিত। ফারুক ফিরে এসেছে মানে সে তালগোল পাকিয়ে দেবে, পুরো শহরে আকাশ পাতাল হলো খুঁজে বের করবে এক এক করে আমাদের সবাইকে। আজকে ভার্সিটিতে যাব, তারপর মিটিং এর সময় ঠিক করব, কি বলিস? ওকে চল তাহলে এখন ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, তাহলে অন্তত নিজের চোখে লাশটা দেখা যাবে রাফির। ওকে ঠিক আছে, চল। ভার্সিটির মাঠে উপস্থিত হয়েছে হাজার হাজার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা, সাধারণ মানুষ। পুরো ভার্সিটির মাঠ জুড়ে শুধু মানুষ আর মানুষ। এমন সময় ভার্সিটিতে প্রবেশ করে কালো রঙের একটি গাড়ি। গাড়ির ভেতর থেকে বের হয়ে আসে রৌদ্র, রাফসান। রৌদ্র আর রাফসানকে দেখে সাংবাদিকগুলো চারদিক দিয়ে ঘিরে ফেলে। সাংবাদিকগুলো একের পর এক প্রশ্ন করতে থাকে। সাংবাদিক বলে ওঠে, স্যার, আপনাদের দলের সঙ্গী রাফিকে কেউ বা কারা মেরে ফেলেছে, সম্ভবত ফারুক মেরে ফেলেছে। মেন্টাল ফারুক কি তবে ফিরে এসেছে প্রতিশোধ নিতে? আপনারা যে তাদের সাথে বেইমানি করেছিলেন। সাংবাদিক বলা কথাগুলো বেশ রেগে যায় রাফসান। আর রুদ্র, রাফসান বলে ওঠে, দেখুন, আমরা কারোর সাথে কোনো রকম বেইমানি করিনি। ক্যাপ্টেন মেন্টাল ফারুক সে আমাদের বড় ছিল, আমাদের লিডার ছিল। আমরা স্যারের সাথে কোনো বেইমানি করিনি। বেইমানি করেছিল বাইরের কোনো দেশ। কিন্তু সাধারণ মানুষ এবং দেশের বাহিরের সব মানুষ তো জানতো যে আপনারা নাকি বেইমানি করেছেন তার সাথে। বেইমানি করে তাকে হত্যা করেছেন শুধুমাত্র ক্ষমতার জন্য। বিদেশিদের সাথে হাত মিলিয়ে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন, আপনাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন। সাংবাদিকের বলা কথাগুলো শুনে রাফসান আর রুদ্র ঘামতে শুরু করেছে। টপ টপ করে তাদের ঘাম ঝরতে শুরু করেছে, কেননা ওরা এখানে এসে পুরোপুরি ফেঁসে গেছে। সাংবাদিকের বলা কথাগুলো শুনে রুদ্র এবার বলে ওঠে, দেখুন, আপনাদের অনুরোধ করছি, কোনো প্রমাণ ছাড়া আমাদের ওপর দোষারোপ করবেন না। সত্যি যদি আমরা তাদের সাথে বেইমানি করতাম তাহলে এতদিনে বাংলাদেশের পুলিশ আমাদেরকে গ্রেফতার করতো, কিন্তু কোনো প্রমাণ পাইনি। সো আমাদের সাথে মিথ্যা না বলে আমাদেরকে সহযোগিতা করুন, যাতে এসব খুন আসলেই মেন্টাল ফারুক করেছে নাকি অন্য কেউ মেন্টাল ফারুকের বহুরূপী হয়ে খুন করছে, মেন্টাল ফারুককে ফাঁসিয়ে দিচ্ছে। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন। প্রশ্ন একটাই, আসলেই এসব মেন্টাল ফারুক করছে নাকি মেন্টাল ফারুকের ছদ্মবেশে কেউ খুনগুলো করে ফাঁসিয়ে দিচ্ছে মেন্টাল ফারুককে? তবে এখানে একটা প্রশ্ন থেকে যায়। গত এক মাস ধরে নিখোঁজ ছিল রাফি সাহেব। তিনিও কিন্তু বেইমানি করেছিলেন মেন্টাল ফারুকের সাথে। সেক্ষেত্রে মেন্টাল ফারুক নিজের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিতে আবার ফিরে এসেছে বলে সম্ভাবনা বেশি করা যাচ্ছে। বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীর এরকম জমজমাট খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওয়েবসাইটে ভিজিট করতে টাইপ করুন www.com/AK47। ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করে রাফসান আর রুদ্র। রাফসান আর রুদ্র সামনে এগিয়ে গিয়ে রাফির ক্ষত বিক্ষত দেহটা দেখে ভয়ে তাদের কলিজার পানি শুকিয়ে যায়, গলা শুকিয়ে গেছে, শরীর থেকে যেন আত্মাটা পালিয়ে গেছে। শরীরটা কাঁপতে শুরু করেছে, কেননা এতটাই নির্মমভাবে হত্যা করেছে রাফিকে। শরীরের বিভিন্ন জায়গায় শিলমোহর লাগিয়ে দিয়েছে ক্যাপ্টেন মেন্টাল ফারুকের নামে। রুদ্র আর রাফসান আরও ভয় পেয়ে যায়, কেননা এই শিলমোহরগুলো সত্যি ক্যাপ্টেন মেন্টাল ফারুকের।
অন্যদিকে রাফসান আর রুদ্রকে দেখে রহস্যময় মুচকি হাসি দেয় দুজন অজানা বহুরূপী ব্যক্তি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। ছদ্মবেশে ইউনিভার্সিটিতে প্রবেশ করেছে ক্যাপ্টেন মেন্টাল ফারুক, গোয়েন্দা বিভাগের সিনিয়র অফিসার নুসরাত জাহান ময়না। দুজনই আগন্তুক রাফসান আর রুদ্রকে দেখে বেশ রহস্যময় মুচকি হাসি দেয়, যে হাসির মানে ভয়ঙ্কর কিছু হতে চলেছে বা হয়েছে। রাফসান আর রুদ্র ভার্সিটিতে এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে ভার্সিটি থেকে রাফসান আর রুদ্রকে দেখে ফারুক মুচকি একটা হাসি দেয়। তারপর সবার চোখের অগোচরে পকেট থেকে ফোনটা বের করে গাড়ির নাম্বার ওর গুলো পাঠিয়ে দেয় জিসানের ফোন নাম্বারে। এই দৃশ্যটা সবার চোখ এড়িয়ে গেলেও চোখ এড়ায়নি নুসরাত জাহান ময়না এটা দেখে মুচকি একটা হাসি দেয়। জিসান ফারুকের মেসেজ পেয়ে মেসেজটা অন করে দেখে রাফসান আর রুদ্রর ছবি এবং গাড়ির নাম্বার পাঠিয়েছে। ধীরে ধীরে ভার্সিটির ভিড় কমতে থাকে। ফারুক একটা আম গাছের নিচে বসে পড়ে। পেছন পেছন সেখানে গিয়ে বসে পড়ে ময়না গিয়ে ফারুককে বলে ওঠে। ময়নার কথা শুনে ফারুক একটা মুচকি হাসি দেয়। ফারুক বুঝে গেছে ময়না তাকে সন্দেহ করছে, তাই তার নাম জিজ্ঞেস করছে। কিন্তু ফারুকও পাকা খেলোয়াড়। ময়না যদি চলে ডালে ডালে, ফারুক চলে পাতায় পাতায়। ফারুক মুচকি এসে বলে ওঠে, আসলে আপু, আমার নাম হচ্ছে বিশ্বাস আমার নাম রেখেছে যাতে আমি সবার বিশ্বস্ত হই, এই জন্যই। নাইস নেম। শুধু কি বিশ্বাস নাকি আগে পিছে আরো টাইটেল আছে? আর একটা কথা, তুমি আমার নাম জিজ্ঞাসা করবে না? জিজ্ঞেস করো আমার নাম। না মানে আসলে আপু, নাম জেনে কি করব? তুমি আগে আমার নামটা জিজ্ঞেস করো, তারপরে বলছি যে তুমি নামটা জেনে কি করবে। মানে ঠিক আছে আপু, আপনার নামটা যেন কি? গুড। আমার নাম হচ্ছে নুসরাত জাহান ময়না। সবাই আমাকে ময়না বলেই চেনে। বাবা ব্যবসায়ী, মা গৃহিণী। আমি ভার্সিটিতে লেখাপড়া করছি। আর তোমার পরিচয় দাও। আসলে আপু, আমার তেমন পরিচয় নেই। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা কিছু পরিবারের ছেলে। আমাদের তেমন পরিচয় থাকে, কৃষিকাজ করে মা গৃহিণী, আমরা কৃষকের সন্তান, দিন কেটে দিনে খাই, তাই আমাদের পরিচয় থাকে না। এই কথা শুনে ময়না বেশ মুচকি একটা হাসি দেয়। সে হাসিতে লেগে আছে রহস্যময় কিছু কথা। ময়না মুচকি এসে বলে ওঠে, এইটুকুই শুধু তোমার পরিচয়? আমার তো মনে হয় এর বাইরেও তোমার একটা পরিচয় আছে। কেন জানি না আমার মনে হচ্ছে তোমাকে দেখতে যেমন লাগে তুমি আসলে ঠিক তেমন না। এই কথা শুনে কাছে থেকে ফারুকের হেঁচকি উঠে যায়। ফারুক কাঁচতে কাঁচতে হঠাৎ করে ফারুকের এমন কাশি দেখে ময়না মুচকি এসে বলে ওঠে, কি হলো মিস্টার বিশ্বাস? আমার কথা শুনে আপনার হেঁচকি উঠে গেল কেন? তাহলে কি আমি যেটা সন্দেহ করছি সেটা? ফারুক এবার মুচকি হেসে ময়নার কথা উড়িয়ে দেয়। কথা ঘোরানোর চেষ্টা করে ফারুক মুচকি এসে বলে ওঠে, এখন আপনি আমাকে কি সন্দেহ করছেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার নাম বিশ্বাস, আমি যেমন বিশ্বস্ত তেমনি আমার নামটা হচ্ছে বিশ্বাস। সব ঠিক আছে, একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ করেন। ক্যাপ্টেন মেন্টাল ফারুককে তুমি কি চেনো বা তার দলের সদস্যদেরকে চেনো? কোনোদিন নাম শুনেছো কি মেন্টাল ফারুকের? এই কথা শুনে ঘামতে থাকে মেন্টাল ফারুক মুচকি এসে ময়নার প্রশ্নের উত্তর দিয়ে বলে ওঠে, হ্যাঁ শুনবো না কেন, অবশ্যই চিনি। এমনকি এই মেন্টাল ফারুকের সম্বন্ধে আমি ম্যাগাজিনও লিখেছি অনেকগুলো। আপু, আপনি চাইলে আমি আপনাকে একটা ম্যাগাজিন দিতে পারি। ম্যাগাজিন? তুমি আমাকে কোন ম্যাগাজিন দিতে চাও আগে তো শুনি, তারপরে নিব কিনা সেটা বলছি। মেন্টাল ফারুকের উপর আমি একটা ম্যাগাজিন লিখেছি। তাহলে তো অবশ্যই নিতে হবে, কেননা মেন্টাল ফারুককে যে আমার খুবই দরকার। নিশ্চয়ই তুমি এমন কোনো কিছু মেন্টাল ফারুকের দেখেছো তার জন্য তার উপর একটা ম্যাগাজিন লিখেছো। এই নিন ম্যাগাজিনটা, আজকে রাতে পড়বেন, সবটা ভিন্ন। যেহেতু তুমি আমাকে দিলে, তাহলে আজকে রাতে আমি এটা পড়ে দেখব। তবে সত্যি কথা বলতে মেন্টাল ফারুককে কিন্তু আমার খুবই দরকার। আমি যতদূর জানি 1 বছর আগে মেন্টাল ফারুককে মেরে ফেলেছিল তার সঙ্গীরা বিশ্বাসঘাতকতা করে। এই কথাটা সবাই জানে, কিন্তু তার দলের সঙ্গীরা না স্বীকার যাচ্ছে। কোনো প্রমাণ নেই যে তাদেরকে পুলিশ গ্রেফতার করবে। আর তুমি কি আমাকে চেনো? আসলে আমি কে তুমি কি জানো আমার সম্বন্ধে? ময়নার মুখে এই কথাটা শুনে খানিকটা ঘাবড়ে যায় ফারুক বুঝতে পারে না আসলে ময়নাকে। ফারুক এবার বলে ওঠে, হ্যাঁ আসলে আমি বুঝতে পারলাম না যে আসলে আপনি কে। কাউকে বলো না, আমি এখানে ছদ্মবেশে এসেছি মেন্টাল ফারুকের সম্বন্ধে জানতে। কেন তাকে তার জীবনসঙ্গীগুলো মেরে ফেলেছিল এই সম্বন্ধে আমি এখানে জানতে এসেছি।
আমি সিনিয়র গোয়েন্দা বিভাগের সিনিয়র অফিসার নুসরাত জাহান ময়না। কথাটা শুনে বেশ খানিকটা অবাক হয়ে যায় ফারুক। ফারুক অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। সে বুঝতে পারেনি যে এটা আসলে ছদ্মবেশে ময়না এখানে এসেছে। ফারুক জানতো শুধুমাত্র সেই এখানে ছদ্মবেশে এসেছে। চোখের উপরে যে বাটপাড়ি করেছে ময়না সেটা বুঝতে পারেনি ফারুক। ফারুক খানিকটা ঘাবড়ে যায়। ফারুক বলে ওঠে, আপনি এখানে ছদ্মবেশে তাহলে এজন্য এসেছেন ফারুকের সম্বন্ধে জানতে, নাকি ফারুককে তারা মেরে ফেলেছিল এই সম্বন্ধে জানতে? আসলে আমি এখানে মেন্টাল ফারুকের সম্বন্ধে জানতে এসেছি। তাকে কেন মেরে ফেলা হয়েছিল, আদৌ কি মেন্টাল ফারুক বেঁচে আছে নাকি মরে গেছে। ফারুক এই কথা শুনে ঘামতে থাকে। ফারুক কি বলবে বুঝতে পারে না। ফারুককে বই ঘামতে দেখে ময়না বলে ওঠে, দেখো, তোমাকে ভয় আমাকে পেতে হবে না। আমি তোমার মতো সাধারণ একজন মানুষ। তুমি খুব সরল সাদা এবং ইনোসেন্ট একটা ছেলে, তাই তোমার সাথে এত কথা বলি। তাই তোমাকে আমি আমার সত্য কথাগুলো বললাম। তবে হ্যাঁ, আমি যেখানে ছদ্মবেশে এসেছি এই কথাটা তুমি কাউকে বলবে না, না হলে কিন্তু তোমাকে জেলে ঢুকিয়ে দেব। ঠিক আছে ম্যাম, কাউকে বলবো না, কাউকে কোনো কিছু জানাবো না। তারপর ময়না সেখানে মুচকি এসে চলে যায়। ফারুক ভাবতে পারেনি ময়না আসলে একজন গোয়েন্দা অফিসার। ফারুক এখন থেকে ঠিক করেছে ময়না থেকে দূরে থাকবে, খুব সতর্ক হয়ে কাজ করবে। অন্যদিকে দেশের বাইরে থেকে এক একজন আসতে শুরু করেছে। এক এক দেশ থেকে এক এক গুন্ডা এসে উপস্থিত হয়েছে রাফসান আর রুদ্রের অফিস মিটিংয়ে বসেছে। সেখানে বলে ওঠে মাহি, আমার মনে হয় ফারুক এখনো মরেনি, সে বেঁচে আছে। সে বেঁচে থাকা মানে আমাদের মৃত্যু নিশ্চিত, কারণ সে খুব ভয়ঙ্কর একটা মানুষ। আমার মনে হয় আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়া উচিত, কেননা ফারুক যদি ফিরে আসে তাহলে মৃত্যু আমাদের ছাড়বে না। সবাই সবার মতামত দিতে থাকে, কথোপকথন করতে থাকে। এমন সময় সেখানে লন্ডনের ডন বলে ওঠে, যাই হয়ে যাক, কেউ দেশ থেকে পালিয়ে যাবে না। আমি কোটি কোটি টাকা দিয়ে অনেক প্ল্যান প্রোগ্রাম করে ফারুককে মেরেছি। তোমাদের এখানে এক একটা বড় দায়িত্ব দিয়েছি, তোমরা দায়িত্ব থেকে পালিয়ে যেতে চাচ্ছ? স্যার, দায়িত্বের থেকেও জীবনটা বেশি বড়। আমি তার সাথে ছলনা করেছি, তাকে প্রেমের ফাঁদে ফেলে তার সাথে বেইমানি করেছি। সে যদি সত্যিই ফিরে আসে তাহলে সে বেইমানি করার জন্য খুব নৃশংসভাবে আমাদেরকে হত্যা করবে। সে সবকিছু ভুলে যেতে পারে, সবকিছু ছেড়ে দিতে পারে, সবাইকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু বেঈমানের বিশ্বাসঘাতকতা করাকারীকে কখনো সে ছেড়ে দেয় না। তার সাথে বিশ্বাসঘাতকতা বা বেইমানি করা মানে মৃত্যু খুব ভয়ঙ্কর। এই মেন্টাল ফারুক, আমরা ক্যাপ্টেনের সাথে অন্যায় করেছি। তাদের কথোপকথন শুনে বিভিন্ন দেশের বিভিন্ন ডন বলে ওঠে। এক এক দেশ থেকে এক একজন মাফি এসেছে, তাদের মধ্যে থেকে মিটিং করতে থাকে। কথোপকথন চলতে থাকে সবার মাঝে। শুধু একটাই ভয়, সে ভয়টা শুধু ফারুককে নিয়ে। কেননা ফারুক খুব ভয়ঙ্কর একজন ব্যক্তি। তাকে দেশ এবং দেশের বাইরের প্রত্যেকটা মানুষ চেনে। মাফিয়া জগতের মাফিয়া, সিটির রাফিয়ান জগতের রাফিয়ান, সিটির রাজা, ডন বা কিলার ছিল সে। তার কথার চুল পরিমাণ কেউ কথা বলতে পারতো না। সবাই সবার ভয়ে হাত কাঁপাকাঁপি শুরু করেছে। সবাই আতঙ্কে আছে, ভীষণ টেনশন আছে। কে কি করবে বুঝতে পারে না। এদিকে ছদ্মবেশে খুঁজতে বের হয়েছে ময়না সেই পুরনো ঘটনাটাকে। সত্যি ফারুক আজও বেঁচে আছে নাকি ফারুক মরে গেছে, সেই খোঁজে আজ রাতে বেরিয়েছে ময়না। এদিকে হাইনা বেশে আগন্তুক রূপে বের হয়েছে ফারুক। সবাই ভয়ে কাঁপতে থাকে। সবাই এরকম অবস্থা দেখে লন্ডনের ডন বলে ওঠে, দেখো, যাই হয়ে যাক, আগে দেখতে হবে সত্যি যদি ফারুক বেঁচে থাকে তাহলে তাকে প্রাণে মেরে ফেলতে হবে। প্রথমবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসলো, দ্বিতীয়বার সে বাঁচবে না আমার হাত থেকে। তাই ভয় না পেয়ে ওকে খোঁজার চেষ্টা করো, তোমাদের লোকজন লাগিয়ে দাও। কোথায় ফারুক আছে, ফারুক আদৌ বেঁচে আছে কিনা খোঁজ খবর নাও। যদি সে বেঁচে থাকে তাহলে সে কোথায় আছে? ভার্সিটিতে খোঁজ খবর করতে হবে। রাফি কে কে মেরেছে সেটা শুধুমাত্র জানা যাবে ভার্সিটি থেকে, কেননা ভার্সিটিতে তারা লাশ খুঁজে পাওয়া গেছে। এটাও তো হতে পারে ভার্সিটিতে রাফি কারোর সাথে শত্রুতা ছিল, সুযোগ বুঝে মেরে ফেলেছে, আর ফারুককে সিলমোহর এঁকে দিয়েছে। মাহির কথা শুনে সবাই ভাবতে থাকে, কিন্তু মাহির কথাটা পুরোপুরি ভুল। কেননা রাফির শরীরে যে ফারুক নামে সিলমোহরগুলো পাওয়া গিয়েছে সেগুলো শুধুমাত্র একজন দিতে পারে, আর সেটা হচ্ছে মেন্টাল ফারুক। তাই ভীষণ চিন্তা এবং ভয় আছে রুদ্র আর রাফসানের। এইভাবে তারা কথোপকথন করে। রাফসান বলে ওঠে, আমার মনে হয় ফারুক ভাই এখনো বেঁচে আছে। সে মনে নেই 1 বছর পর সে প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে, সবাইকে ছেড়ে দিল। মাহি, তোমাকে সে ছাড়বে না।
প্রায় 1 মাস হয়ে গেছে রাফিকে তুলে নিয়ে যাওয়া। আমরা কালকে ওর ডেড বডি পেয়েছি। আমার তো এখন ভয় করছে, যদি সত্যি ফারুক বেঁচে থাকে তাহলে তো নিশ্চিত রাফি আমাদের সম্পর্কে সবকিছু বলে দিয়েছে আর আমরা কেউ প্রাণে বাঁচবো না। আমি, রাফসান, রাকিব, সুমন, মাহি, বস আপনাকেও মেরে ফেলবে সে, কারণ আমরা তাকে চিনি। খুব হিংস্র এবং ভয়ঙ্কর একজন মানুষ। মানুষ বলে ফুল বলা হয়, হায় না। রুদ্র আর রাফসান কথা শুনে সবার কলিজার পানি শুকিয়ে গেছে। আতঙ্কে আছে সবাই, ভয়ে কারো মুখ দিয়ে কোনো কথা বের হয় না। তারপর তারা এইভাবে কথোপকথন একে অপরের শেষ করে বেরিয়ে পড়ে তারা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। মাহি আর লন্ডনের ডন চলে যায় তাদের দেশে। এক এক করে দেশ থেকে আসা এক এক মাফিয়া কিং চলে যায় তাদের নিজেদের দেশে। রাফসান রুদ্র ঠিক করেছে কালকে তারা ভার্সিটি গিয়ে ভালো করে খোঁজ খবর করবে, তদন্ত করবে আসলে সত্য বেঁচে আছে কিনা ফারুক। তাই তারা এখনকার মতো শুয়ে পড়ে। রাত 1টা বাজে। চারিদিকটা নিঝুম হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, একদম শুনশান, কোনো মানুষের ছিটে ফোটা নেই। অন্ধকার রাত 2টা বাজে। এমন সময় বেশ কয়েকটা গাড়ি আসে রাফসান রুদ্রের বাড়ির সামনে। চারিদিক দিয়ে বাড়িটা ঘিরে ফেলে। মেইন দরজার কাছে এসে কলিং বেল বাজাতে থাকে রুদ্র, আর রাফসান ঘুমাচ্ছে। হঠাৎ করে কলিং বেলের আওয়াজ শুনে চমকে ওঠে তারা। ভয়ে কোনো কথা বলতে পারে না, কারণ এখন রাত 2টা বাজে। এখন তাদের বাড়িতে আসবে, ভয় পেয়ে গেছে। তারা ভয় পেয়ে কি করবে বুঝতে পারে না। এদিকে এক এক পর এক কলিং বেল বাজতে থাকে জিসান। দরজা খোলার কোনো নামগন্ধ নেই। তারা ভয়ে ভয়ে সিসিটিভি ফুটেজের কাছে যায়। তারপর ল্যাপটপ ওপেন করে দেখতে পায় সত্যি তাদের সামনে মেন্টাল ফারুক দরজার বাইরে দাঁড়িয়ে আছে। রাফসান আর রুদ্র এতে দেখে ভয়ে তাদের গলা শুকিয়ে গেছে, কি করবে বুঝতে পারে না। অবশেষে পকেট থেকে ফোন বের করে রাফসান কল করে মাহিকে আর বলে ওঠে, মাহি, তুই আমাদের বাঁচা। আমাদের বাড়ির দরজার সামনে ফারুক ভাই দাঁড়িয়ে আছে, আমাকে তুই বাঁচা। কথাটা শেষ করার আগেই কোথা থেকে যেন একটা গরম বুলেট এসে বুক ভেদ করে দেয়, দেওয়ালে গেঁথে যায়, ছিটকে গিয়ে পড়ে বেশ খানিকটা দূরে। এটা দেখে ভয়ে গলা শুকিয়ে গেছে। দৌড়ে খাটের নিচে লুকিয়ে পড়ে রুদ্র। ছটপট করতে থাকে রাফসান। সেখানে ভেতরে প্রবেশ করে প্রায় 10 জনের মতো। সামনে ফারুক দাঁড়িয়ে আছে, পেছনে স্পাইপার আর AK-47 বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে 10 জন। পেছন থেকে একটা সোফা সেট এনে দেয় জিসান। তারপর পায়ের উপর পা তুলে বসে পড়ে ফারুক। একটা সিগারেট জ্বালিয়ে মনের সুখে টানতে থাকে। রাফসান আর রুদ্র কে রশি দিয়ে বেঁধে ফেলে। ফারুক বলে ওঠে, তোরা কি ভেবেছিলি আমাকে মেরে ফেলে পৃথিবীতে খুব শান্তিতে থাকবি? ভাই, আমাদের ভুল হয়ে গেছে। আমরা বুঝতে পারিনি আমরা অন্যায় করেছি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে। ফারুক এ কথা শুনে পাগলের মতো হাসতে থাকে, যেটা জোকারের মতো কোনো কিছু বলে ফেলেছে রাফসান আর রুদ্র। রাফসান আর রুদ্রের কথা শুনে ফারুক পাগলের মতো হাসতে থাকে। হঠাৎ করে হাসিটা বন্ধ করে দিয়ে ধারালো একটা ছুরি পেটের ভেতর ঢুকিয়ে দেয়। তাতে দুজনেই ছুরি দিয়ে আঘাত করতে থাকে। পেট কেটে পেটের ভেতর থেকে তাজা লাল রক্ত গড়গড় করে পড়তে থাকে। ফারুক বলে ওঠে, কোনো কথা হবে না, শুধু এখন আমার কথা চলবে। মৃত্যুর জন্য তৈরি হ, বেইমানি করার ফল তো তোদের পেতে হবে। কথাটা বলে ফারুক তাদের কানগুলো কেটে ফেলে, এরপর জিহ্বাটা কেটে ফেলে, তারপর ছুরি দিয়ে পা কেটে ফেলে, তারপর ছুরিটা তাদের দুজনের চোখের ভেতর ঢুকিয়ে দেয়, তারপর চোখগুলো চোখের জায়গা থেকে উপরে ফেলে দেয়, তারপর পাগলের মতো হাসতে থাকে। এরপর একটা গাছ কাটে মেশিন নিয়ে আসা হয়। তারপর গাছ কাটে মেশিনটা দিয়ে তাদেরকে টুকরো টুকরো করে ফেলে। তাদের শরীরটাকে খণ্ড খণ্ড করে পলিথিনের ব্যাগে প্যাকেটিং করে ভার্সিটির মাঠে ফেলে আসতে বলে। সাথে একটা ভিডিওতে স্পষ্ট আছে কিভাবে তাকে হত্যা করেছে। সেটা ভিডিওতে স্পষ্ট করে রেকর্ড করে পাঠিয়ে দেয় ভার্সিটির মাঠে। তারপর সেখান থেকে ফারুক বেরিয়ে পড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে। পরের দিন সকালে ভার্সিটির মাঠে আজকেও একই ঘটনা ঘটেছে। হাজার হাজার ছেলে মেয়ে, শিক্ষক শিক্ষিকা, সাধারণ মানুষ ভিড় জমেছে কলেজের মাঠে। সাথে ভিডিওটা ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়াতে। সাংবাদিক বলে ওঠে, আগে ছিল কল্পনায়, এখন ও এসেছে বাস্তবে। প্রতিবারের মতো আমি আপনাদের সামনে নতুন একটা প্রতিবেদনের খবর নিয়ে এসেছি। সত্যি মেন্টাল ফারুক এখনো বেঁচে আছে। মেন্টাল ফারুক 1 বছর পরে ফিরে এসেছে প্রতিশোধ নিতে। তার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ সে এক এক করে নিতে শুরু করেছে। আজকে নতুন করে খুন করে গেছে রাফসান আর রুদ্রকে, টুকরো টুকরো করে ফেলে গেছে ভার্সিটির মাঠে। সাংবাদিকের দেখানো ভিডিও এবং কথা শুনে ভয়ে গলা শুকিয়ে গেছে সুমন, রাকিব, মাহি, লন্ডনের ডন সহ বাকি দেশের মাফিয়াগুলোর। ভয়ে তাদের কলিজার পানি শুকিয়ে গেছে, হাত পা কাঁপাকাঁপি শুরু করেছে। কি করবে বুঝতে পারে না। মাহি ফোন করে লন্ডনের ডনকে আর বলে ওঠে, ওকে বস, ঠিক আছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসেন।
তারপর কল কেটে দেয়। তারা রওনা দেয় বাংলাদেশের উদ্দেশ্যে। এদিকে পুলিশ তদন্ত করার জন্য টুকরোগুলোকে নিয়ে চলে যায়। ধীরে ধীরে ভার্সিটির মাঠ খালি করা হয়। আজকে তেমন ক্লাস হবে না। অন্যদিকে ফারুক একটা গাছের নিচে বসে পড়ে, আর এই দৃশ্য দেখে মুচকি হাসতে থাকে ফারুক। ময়নাকে একটা ম্যাগাজিন পড়তে দিয়েছিল। ময়না যে ম্যাগাজিনটা খুব ভালো করে পড়ে। গুটি গুটি পায়ে ময়না ফারুকের কাছে এসে বসে পড়ে আর বলে ওঠে, তুমি কি জানো, তুমি যে ম্যাগাজিনটা আমাকে দিয়েছিলে সেই ম্যাগাজিনটা আমি এক রাতে সম্পূর্ণ পড়ে শেষ করে ফেলেছি। সেখানে দেখলাম মেন্টাল ফারুকের পুরো জীবনের ইতিহাসটা সেখানে লেখা আছে। পড়ে শুনে বেশ ভালো লাগলো। তবে তার থেকেও মজার একটা বিষয় হচ্ছে। কথাটা বলতে গিয়ে থেমে যায় ময়না। তারপর ময়না কি যেন ভেবে একটু মুচকি হাসি দেয় আর বলে ওঠে, আচ্ছা শোনো না, তুমি এক কাজ করো, এই নাও টাকা, আমাদের দুজনের জন্য বাদাম নিয়ে আসো, তারপরে দেখছি। ফারুক কোনো কথা বলে না। তাদের দুজনের জন্য বাদাম নিয়ে আসতে যায়। ফারুক কিছুক্ষণের মধ্যে বাদাম নিয়ে চলে আসে। তারপর দুজন বাদাম খেতে থাকে। ময়না বলে ওঠে, জানো বিশ্বাস, আমি তোমার সেই ম্যাগাজিনটা পেয়ে খুব খুশি হয়েছি, কারণ আমি ফারুককে খুঁজে পেয়েছি। গোয়েন্দা সিনিয়র অফিসার নুসরাত জাহান ময়নার কথা শুনে ঘাবড়ে যায় ফারুক। ময়নার মুখে ফারুককে চিনে ফেলেছে। এই কথাটা শুনে কাছে থেকে ফারুককে এবার কাছে দেখে ময়না এবার বলে ওঠে, কি হলো ফারুক, তুমি ভয় পেলে নাকি? কেবল তো বলা শুরু করলাম, এর আগে তুমি ভয় পেয়ে গেলে। আমি বিশ্বাস। তুমি কাকে ফারুক বলছো? ময়না এটা শুনে মুচকি একটা হাসি দেয়। মুচকি এসে বলে ওঠে, ও হ্যাঁ সত্যি তো, তুমি তো ফারুক নও, বিশ্বাস। আসলে আমি ভুলে গেছিলাম। বেশ কিছু সময় এইভাবে নীরবতায় কেটে যায়। কেউ কোনো কথা বলে না, চুপচাপ বাদাম খায়। ময়না আবার বলে ওঠে, জানো বিশ্বাস, ফারুক আমার খুব কাছে বসে আছে, আমার সাথে সে বাদাম খাচ্ছে, কারণ আমি তাকে কি করে চিনলাম জানো বিশ্বাস? সে একটা আমাকে ম্যাগাজিন পড়তে দিয়েছিল, তার সেই ম্যাগাজিনটা পড়ে আমি তাকেই চিনে ফেলেছি। তার কথা বলার স্টাইল, তার হাঁটা চলার স্টাইল, তার গেট আপ, তার খুন করার স্টাইল, সব কিছু আমি মুখস্থ করে ফেলেছি, তাই তাকে চিনে ফেললাম। এর থেকেও বড় বিষয় হচ্ছে আমি নিশ্চিত হওয়ার জন্য একটা ছোট্ট প্ল্যান করলাম। ফারুক এসব কথা শুনে ভাবতে শুরু করেছে যে ময়না সবকিছু জেনে গেছে। ফারুক কোনো কথা বলে না। ময়না আবার বলে ওঠে, জানো সে প্ল্যানটা কি? প্ল্যানটা হচ্ছে আমি ফারুককে আমার জন্য আর তার জন্য বাদাম আনতে পাঠাই। সেই সুযোগে আমি তার ব্যাগটা চেক করি, আর ব্যাগে দেখতে পাই একটা বন্দুক, যে বন্দুকটা তার সোনা তৈরি, আর চাপাতি পাই যেটা ম্যাগাজিনে পড়েছিলাম সেটা তার নিজের হাতে তৈরি করা। খুন করার সময় সে সব অস্ত্র ব্যবহার করে, তার কয়েকটা অংশ আমি তার ব্যাগে খুঁজে পাই, আর এখন তার সাথে বসে বাদাম খাচ্ছি। ফারুক এটা শুনে মুচকি হাসি দেয়, কারণ ফারুক বুঝে গেছে যে সে ধরা পড়ে গেছে ময়নার কাছে। ময়না খুব বুদ্ধিমতী একটা মেয়ে এবং খুব চালাক, তাই সে খুব সহজে ফারুককে ধরে ফেলেছে। ফারুক মুচকি এসে বলে ওঠে, তুমি খুব চালাক এবং বুদ্ধিমতী, এজন্য হয়তো তোমাকে গোয়েন্দা বিভাগের সিনিয়র অফিসার করা হয়েছে। যেখানে আজ পর্যন্ত আমার চেহারা তো দূরের কথা, আমার সম্বন্ধে কেউ কথা বলতে ভয় পেত, সেখানে তুমি আমার সম্বন্ধে সব কিছু জেনে গিয়েছো এক রাতে একটা ম্যাগাজিন পড়ে। আমি জানি তুমি আমাকে চিনে ফেলেছো। হ্যাঁ, আমি সেই মেন্টাল ফারুক, প্রতিশোধ নিতে ফিরে এসেছি নিজের রাজ্যে। ময়না এই কথা শুনে মুচকি একটা হাসি দেয়। ময়না হেসে ফেলে। এটা দেখে ফারুক বলে ওঠে, আমাকে দেখে কি তোমার ভয় করে না? যেখানে আমার সাথে তুমি বাদাম খাচ্ছ, আমার নাম নিতে মানুষ ভয় পায়, সেখানে তুমি আমার সাথে বসে বাদাম খাচ্ছ, তোমার কি ভয় করছে না? কথাটা শুনে মুচকি একটা হাসি দেয় ময়না আর বলে ওঠে, ভয় তাদের করবে যারা অপরাধ করে। সত্যি কথা বলবো, একটা ফারুকের সেই ম্যাগাজিনটা পড়ে না আমি ফারুককে ভালোবেসে ফেলেছি। এসেছিলাম ফারুকের জীবন সম্পর্কে জানতে, আর সেখানে এসে ফারুককে ভালোবেসে ফেলেছি। ফারুকের কথা শুনে মুচকি একটা হাসি দেয় আর বলে ওঠে, ফারুকের কোনো হৃদয় নেই যে সে কাউকে ভালোবাসবে। ফারুকের প্রতিশোধ নেওয়া এখনো শেষ হয়নি, তবে আজকে রাতে ফারুক তার শেষ খেলাটা খেলবে। মানে জীবনের শেষ খেলা মানে কি? কাল সকালে তুমি খবর পেয়ে যাবে যে জীবনের শেষ খেলা মানে কি। আমার প্রতি যারা অন্যায় করেছে, আমার সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে, আজকে তাদের প্রত্যেকের জীবনের শেষ দিন। মানে তুমি আজ রাতে সবাইকে মেরে ফেলবে? এক রাতে এতজন মানুষকে কি করে মারবে? সময় হলে বুঝতে পারবে। এই বলে ফারুক ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে। তারপর নিজের রাজ্যে গিয়ে এক এক করে সমস্ত জিনিস তৈরি করতে থাকে ফারুক, কারণ আজকেই ফারুক সবকিছুর বিনাশ ঘটাবে। কারণ ফারুক খবর পেয়ে গেছে বাংলাদেশের আসছে প্রায় কয়েক দেশের মাফিয়া কিলার সাথে লন্ডনের কিং এবং বিশ্বাসঘাতক মাহি, সুমন, রাকিব বা তাদের সাথে বাংলাদেশের মাটিতে রাতের মধ্যে আর আজকে রাতেই শেষ হবে খেলাটা। খেলবে ফারুক তাদের সাথে। অন্যদিকে ময়না ফারুককে ফলো করতে থাকে, কারণ আজকেই শেষ খেলা খেলবে। কথা
মানে বুঝে বের করতে ফারুককে ফলো করতে থাকে ময়না। ময়না ফলো করতে করতে ফারুকের রাজ্যে পর্যন্ত চলে আসে। সেই বাড়ি অবধি পৌঁছে যায়, যেটা কিনা সোনা দিয়ে তৈরি করেছে ফারুক তার বাড়িটাকে। এই বাড়ির সামনে এসে যায় মায়না। ময়না তো এত বড় বাড়ি দেখে অবাক হয়ে যায়। পুরো বাড়িটা যেন সোনা দিয়ে তৈরি করেছে। বাড়িটা অসম্ভব সুন্দর। বাড়ি থেকে দেখতে যেমনটা, তার থেকেও দেখতে ভেতরটা অসম্ভব সুন্দর। দেখতে দেখতেই সন্ধ্যা পেরিয়ে যায়। ধীরে ধীরে মানুষের কোলাহল কমতে শুরু করেছে। ইট পাটকেলের শহরে মানুষের ভিড় কমতে শুরু করেছে। পরপর 10 থেকে 15টা হেলিকপ্টার এসে ভার্সিটির মাঠে ল্যান্ড করে। হেলিকপ্টারগুলোর ভেতর থেকে প্রায় কয়েকশো ছেলেপুলে এবং কয়েকটা দেশের মাফিয়া কিলার নেমে আসে, যাদের সবার হাতে অস্ত্র। এদিকে ফারুক নিজে তৈরি হচ্ছে শত্রুদের বিনাশ ঘটানোর জন্য, বিশ্বাসঘাতকদের শাস্তি দেওয়ার জন্য। কারণ বিশ্বাসঘাতকতা করেছিল ফারুকের সাথে তারা, তাই তো ফারুক প্রতিশোধ নেওয়ার জন্য ছুটে এসেছে তাদের কাছে। ফারুক খবর পেয়েছে ভার্সিটির মাঠে তারা নেমেছে। ফারুক তো প্রায় কয়েক শতাধিক ট্রাক নিয়ে পৌঁছে যায় ভার্সিটির গেটে। গেট ভেঙে ভেতরে ফারুকের এতগুলো ছেলেপুলে দেখে টাসকি খেয়ে যায়। কেননা দেশের মাফিয়া কিলার, কেননা ফারুকের যতগুলো ছেলেপুলে তার থেকে কয়েকশো মাত্র ছেলেপুলে এসেছে তারা। ফারুকের সাথে কখনোই তারা পেরে উঠবে না, কেননা কয়েক হাজার ছেলেপুলে এসেছে ফারুক নিজের সাথে, যাদের হাতে স্পাইপার আর AK-47। ডন বলে ওঠে, ফারুক, তুই মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিস, কিন্তু আজকে তুই প্রাণে মরবি। এই কথা শুনে ফারুক পাগলের মতো হাসতে থাকে। ফারুকের বলে ওঠে, খেলা শুরু হওয়ার আগে মন্তব্য করা ঠিক না। সময় বলে দেবে মাঠের আসল খেলোয়াড় কে। কথাটা শেষ করার আগেই দুই দলে গোলাগুলি শুরু হয়ে যায়। দুই দল গোলাগুলি করতে থাকে। এমন সময় সেখানে ফারুকের হাতে হাত রেখে একজন কারো হাতের স্পর্শ পেয়ে ফারুক সেদিকে তাকায়। ফারুক তাকিয়ে তো অবাক, কেননা তার সঙ্গ দিচ্ছে ময়না। ময়না বলে ওঠে, তোমাকে বলেছিলাম না আমি তোমাকে ভালোবাসি। সবাই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করলেও আমি তোমার সঙ্গ কখনোই ছাড়বো না সঙ্গী। ফারুক আর কোনো কথা বলতে না দিয়ে ময়না তাদের সাথে লড়াই করতে থাকে। গলাগুলি শুরু হয়ে যায়। ফারুকের ছেলেপেয়ে বেশিরভাগ থাকায় খুব তাড়াতাড়ি মাফিয়া কিলারদের শেষ করতে শুরু করেছে। দুই দলের ছেলেপুলে মরছে। ফারুক তার সোনার তৈরি কুড়ালটা নিয়ে এলোপাত্রী সবাইকে মারতে থাকে। যাকে যেখানে পাচ্ছে তাকে সেখানেই দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে। এইভাবে এক এক করে কয়েক দেশের ডনকে মেরে ফেলে। অন্যদিকে ময়না, সে নিজেও ফারুকের সাথে হাতে হাত রেখে মাফিয়া কিলারদের সাথে লড়ে যাচ্ছে। মারামারি, উত্তেজনায় ভরপুর, টান টান উত্তেজনা চলছে। মারামারি মারতে মারতে সবাইকে প্রাণে মেরে ফেলেছে। কয়েকজন শুধু আছে যাদেরকে গুলি করে মেরে ফেলেছে ফারুক ও ময়না। এখন শুধু বেঁচে আছে লন্ডনের ডন আর বিশ্বাসঘাতক মাহি, রাকিব আর সুমন। চারিদিক দিয়ে তাদের ঘিরে রেখেছে কয়েক হাজার ছেলেপুলে। ভয়ে তাদের গলা শুকিয়ে গেছে। কি করবে বুঝতে পারে না। ভয়ে তাদের গলা থেকে কোনো আওয়াজও বের হচ্ছে না। ফারুক মুচকি এসে বলে ওঠে, কথাটা বলে ধারালো একটা ছুরি গলার ওপর চালিয়ে দেয় লন্ডনের ডনের। হঠাৎ এমন হাওয়াতে শরীর থেকে মাথাটাই আলাদা হয়ে যায়। ছিটকে গিয়ে পড়ে ভার্সিটির কোনো এক ঝোপে। মাথাবিহীন লাশটা মাটিতে পড়ে যায়। হঠাৎ এমন হাওয়াতে সবাই চমকে ওঠে। রক্তগুলো ছিটকে গিয়ে পড়ে মাহি, রাকিব, সুমনের শরীরে। এরপর ছুরিটা দিয়ে কয়েকবার আঘাত করে মাথাহীন শরীরটার উপরে, ক্ষতবিক্ষত করে ফেলে মুহূর্তের মধ্যে শরীরটাকে। মাহি এই দৃশ্য দেখে দেখে কান্না করতে থাকে। কান্না করে বলে ওঠে, ফারুক প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি ভুল করে ফেলেছি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে। আমি তোমাকে প্রেমের জালে ফেলে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। কথাটা শেষ করার আগেই বন্দুকটা মুখের ভেতর ঢুকিয়ে কয়েকটা গুলি করে মাথার এফোর ওপর করে দেয়। গুলোগুলো বেরিয়ে যায়। এক এক করে সবাইকে মেরে ফেলে। এরপর ফারুক যখনই চলে আসতে যাবে তখনই পেছন থেকে ময়না তাকে প্রপোজ করে বলে ওঠে, ফারুক, আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আমি আকবর আলী স্যারকে সব ঘটনা খুলে বলেছি। তিনি এই এলো বলে আমি তোমায় বিয়ে করে তোমার জীবন সঙ্গী হতে চাই। কথাটা শেষ করতে না করতেই আকবর আলী চলে আসে। তারপর সমস্ত ঘটনা দেখে ফারুককে সান্ত্বনা দিয়ে তিনিও চলে যান এবং ভার্সিটির মাঠ পরিষ্কার করার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। ফারুক ময়নাকে খুশি মনে অ্যাকসেপ্ট করে। তারপর তারা কাজী অফিস গিয়ে বিয়ে করে। চলো তাহলে ফারুক দেখতে কেমন ঘুরে আসি। ফারুক দেখতে পাসপোর্ট 6 ইঞ্চি, ভীষণ স্মার্ট এবং খুব ভয়ঙ্কর একটা লোক। ফারুক বলে কম, মারে বেশি, বোঝাই কম, কাটে বেশি। ময়না দেখতে ভীষণ সুন্দরী, যেমন মায়াবতী তেমনই সে গুণবতী। মায়ার বর্ণনা দিতে গেলে গল্পটা আজকে শেষ করা যাবে না। মায়া যেমন দেখতে, যেমনটা সুন্দর, আমার মনে হয় না বাংলাদেশের কোনো প্রান্তে এমন সুন্দর মেয়ে আছে। তারপর তারা দুজনকে ভালোবেসে তাদের নতুন জীবনের পথ চলা শুরু করেছে।
দুজন দুজনকে নতুন করে আবার ভালোবেসে আগলে নিতে থাকে। বিশ্বাসঘাতকদের পরাজিত করে বিশ্বাস নিয়ে আবারও দুইজন দুই হাতে একত্রিত করে ভালোবাসার মধ্যে দিয়ে তাদের জীবনটা পার হতে থাকে। গল্পটা এখানেই শেষ করে দিলাম। আমি জানি শেষ মুহূর্তে গল্পটা রোমান্টিক দেওয়া উচিত ছিল, বাট তাড়াহুড়োর জন্য এখানেই শেষ করে দিলাম। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।